আচ্ছা, শুরু করি। তো the title of this lecture is a new approach to teaching transistors. এইটা নিয়ে একটা লেকচার বানানোর বা এটা নিয়ে আলোচনা করার কথা অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম। তো আসলে প্রোক্রাস্টিনেট করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো যাওয়ার আগে অ্যাটলিস্ট এইটা নিয়ে আলোচনা করি। সো ইন দিস লেকচার আই উইল ট্রাই টু কনভিন্স ইউ যে আমরা ট্রেডিশনালি যেইভাবে ইলেকট্রনিক্স কোর্সে ট্রানজিস্টরটা পড়াই বা ট্রানজিস্টর শুরু করি, অর্থাৎ ডায়োড, জেনার ডায়োড এটসেট্রা, এইগুলো থেকে ট্রানজিশন করে যখন ট্রানজিস্টরে ঢুকি, তো ওইখানে যে ইস্যুগুলা তৈরি হয় বা আমি নিজে যে ইস্যুগুলা ফিল করছি, ওইগুলা কিভাবে আরও বেটার ওয়েতে পড়ানো যায়, এটার একটা অ্যাপ্রোচ আমি সেল করার চেষ্টা করব এই লেকচারে। আচ্ছা, তো আমরা যখন ইলেকট্রনিক্স কোর্সে ডায়োড, আচ্ছা আমাদের অ্যাটলিস্ট ব্র্যাকের ইলেকট্রনিক্স কোর্সের স্ট্রাকচারটা যেভাবে সেট করা যায়, আমরা আগে আইভি ক্যারেক্টারিস্টিক্স পড়াই। আইভি ক্যারেক্টারিস্টিক্স হলো কাইন্ড অফ আমাদের কোর্সের বেডরক, যে কারেন্ট সোর্সের আইভি দেখতে কেমন, ভোল্টেজ সোর্সের আইভি দেখতে কেমন, রেজিস্টারের আইভি দেখতে কেমন। তারপর এখান থেকে যখন আমরা ডায়োডে শিফট করি, তখন ওই যে গ্রাফের যেই আমাদের ওই নলেজগুলো থেকে একটা ডায়োডের বিহেভিয়ার কীরকম হইতে পারে সেইটা বুঝতে আমাদের অনেক হেল্প করে। তো আমরা যখন ডায়োড শুরু করি, তখন আসলে আমরা আগে আইডিয়াল ডায়োড পড়াই। ওকে, যেমন আমাদের একটা আইডিয়াল ডায়োড কি, আইডিয়াল ডায়োডের আমরা হয়তো একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স ইন্ট্রোডিউস করি, যে আইডিয়াল ডায়োড হলো এমন একটা ডিভাইস যেইটা সামনের দিকে শর্ট সার্কিটের মতো বিহেভ করে, পিছনের দিকে ওপেন সার্কিটের মতো বিহেভ করে। ওকে, তো একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স যেটার জাস্ট দুইটা পার্ট আছে, একটা পিসওয়াইজ লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স, দুইটা পার্ট আছে। তারপরে এই আইডিয়াল ডায়োড থেকে আমরা হলো আইডিয়াল ডায়োডের ধরো বিভিন্ন অ্যাপ্লিকেশনে যাই, ঠিক আছে, এটা দিয়ে রেকটিফায়ার বানানো যায় বা ক্লিপার ক্ল্যাম্পার বানানো যায়, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো এবং এই আইভি থেকে ডিভাইসের যে ওয়ার্কিং প্রিন্সিপল, যে ডিভাইসটা কেমনে কাজ করবে, যে আমার একটা ডায়োড আছে, এই ডায়োডটা আমি একটা সার্কিটে কানেক্ট করলাম, তো সার্কিটে কানেক্ট করলে এই ডিভাইসটা বিহেভ করবে কেমনে, এইটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস তো একটা জিনিস, যে আমরা অনেক অ্যানালাইসিস করে ভোল্টেজ কারেন্ট বাইর করতে পারি, কিন্তু এই আইডিয়াল ডায়োড হিসাবে ইন্ট্রোডিউস করার ফলে খুবই ইজিলি সার্কিট দেখে বোঝা যায় অনেক সময় যে এই ডায়োডটা কীভাবে বিহেভ করবে। এক্সাম্পল, আমার কাছে এরকম একটা সার্কিট আছে, এইখানে ধরলাম 5 ভোল্ট আছে, এইখানে গ্রাউন্ড আছে। ওকে, তো আমরা খুবই এই সার্কিটের দিকে তাকাইলে খুবই ইজিলি বুঝি যে কারেন্ট হইলে উপর থেকে নিচের দিকে ফ্লো করবে। আচ্ছা, এই মার্কারটা একটু বাজে। ওকে, সবই দেখি একই রকম। আচ্ছা, তো এই সার্কিট দেখলে আমরা খুবই ইজিলি বুঝি যে কারেন্ট উপর থেকে নিচের দিকে ফ্লো করবে। কেন? কারণ আমাদের মনের মধ্যে একটা ইনটিউশন তৈরি হয়ে যায় যে আচ্ছা, ডায়োড হলো এমন একটা ডিভাইস যেটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করতে দেয়, কিন্তু লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ দিকে কারেন্ট ফ্লো করতে দেয় না, রাইট? যেমন আচ্ছা, এটা তো ডায়োড না থাকলেও উপর থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো করতো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যদি এই জায়গায় একটা 10 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগাই দেই, ঠিক আছে, তাইলে মানে বিফোর গোয়িং ইনটু ডিটেইলড অ্যানালাইসিস আমরা একটা মোটিভেশন পেয়ে যাই যে এখানে 10 ভোল্ট আছে, এখানে 5 ভোল্ট আছে, তো একটা আইডিয়াল সার্কিটে কানেক্ট করলে তো এই দিকে কারেন্ট ফ্লো করতো, কিন্তু ডায়োডটা অপোজিট দিকে কারেন্ট ফ্লো করতে দিবে না।
ঠিক আছে? তো এই সিম্পল একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা আমরা এই ইনটিউশনটা পেয়ে যাই। তারপরে যখন আমরা যখন একটা রিয়েল ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স ইন্ট্রোডিউস করি, যে আমাদের খুবই নন লিনিয়ার একটা ইকুয়েশন আছে, ওকে, নন লিনিয়ার একটা ইকুয়েশন আছে যেটা এইরকমভাবে বিহেভ করে, তারপরে আইডি ইকুয়ালস টু আইএস ই টু দি পাওয়ার ভিডি বাই ভিটি মাইনাস ওয়ান, এইভাবে এরকম একটা আছে, এটা তারপরে এটা ইন্ট্রোডিউস করি। তারপরে আমরা বেসিক্যালি মোটিভেট করার চেষ্টা করি এমনি যে রিয়েল লাইফে বিহেভিয়ারটা নন লিনিয়ার, কিন্তু এই নন লিনিয়ার বিহেভিয়ার এরকম একটা আইডিয়াল ডায়োডও যখন যদি আমরা কানেক্ট করি, তখন ওই যে আমরা যে নন আইডিয়াল ডায়োড যদি এই সার্কিটে কানেক্ট করি, তো ওই যে আমরা আইডিয়াল ডায়োডের জন্য যে ইনটিউশন বা মোটিভেশন, মানে ইনার ইনটিউশন যেটা ডেভেলপ করছিলাম, ওটা আমাদের গাইড করে। কম্পেয়ার টু দ্যাট আমরা যদি এমনি ইন্ট্রোডিউস করতাম যে আগেই ডায়োডের এই নন লিনিয়ার, ভেরি নন লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা স্টুডেন্টদেরকে ইন্ট্রোডিউস করতাম, তাইলে তো ওরা মানে এরকম একটা ডিভাইস আছে যে ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকম, আমি ধরলাম এই মোটিভেশন আগের আইডিয়াল ডায়োডের মোটিভেশন কিছুই দিলাম না, তো এটা যদি এখানে কানেক্ট করে যেত তাহলে তো ওরা কাইন্ড অফ অকুল পাথরে পড়ে যেত যে আচ্ছা এটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, এখন এখান থেকে অ্যাকচুয়াল ডিভাইসের সার্কিট বিহেভিয়ারটা কীরকম হবে এইটা বের করা তো মানে ইট ডাজ নট সিম সিম্পল। ঠিক আছে? তো যখন আমরা এরকম একটা কমপ্লিকেটেড ডিভাইস ইন্ট্রোডিউস করব, তো আমি এটা হয়তো মোটিভেট করতে চাইতেছি এইভাবে যে ওই ডিভাইসটা আইডিয়ালি আমরা কীরকম চাইতাম, রিয়েল লাইফে সেরকম বানানো যায় নাই, আইডিয়ালি কীরকম চাইতাম, ওইটার সিম্পলেস্ট ভার্সনটা কী হইতে পারতো, সেইটা ওদেরকে ইন্ট্রোডিউস করে তারপরে ওদেরকে ওইটার সাথে ফ্যামিলিয়ার করে তারপরে যখন আমরা রিয়েল ডিভাইসটা ইন্ট্রোডিউস করব, তখন হলো ওদের ওই গ্রাউন্ডিংটা থাকে, মানে ওদের মেন্টালি মনের মধ্যে ওই ডাইরেকশনটা থাকে যে আচ্ছা এই ডিভাইসের মধ্যে অনেক নন লিনিয়ার কিছু হইতেছে, অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র হইতেছে, কিন্তু আইডিয়াল বিহেভিয়ারটা এরকম, এবং ওই কমপ্লিকেটেড বিহেভিয়ারটা আইডিয়াল বিহেভিয়ারটার কাছাকাছি কিছু একটা হবে। তো ওরা তখন ওই গাইডেন্সটা পাবে। তো এই গাইডেন্সটা কেন দরকার? এই গাইডেন্সটা তখন দরকার যখন আমরা আসলে স্টুডেন্টদেরকে এইটা বুঝাইতে, মানে এইটা যদি শিখাইতে চাই যে এই ডিভাইসগুলো আমরা কেন শিখতেছি। ঠিক আছে? কেন শিখতেছি? কারণ এই ডিভাইসগুলো দিয়ে কিছু ইউজফুল অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনগুলোর জন্যই তো এই ডিভাইসগুলো বানানো হয়েছে। ঠিক আছে? তো ওই অ্যাপ্লিকেশনগুলো কি, মানে জিনিসটা হইলো যে আমি তো ভুংচুং ধরো মানে এরকম একটা আই ইকুয়ালস টু সাম এফ অফ ভি, সাম কমপ্লিকেটেড একটা আইভি রিলেশনশিপের একটা ডিভাইস বানাইতেই পারতাম, বানায় তারপর ওইরকম একটা ডিভাইসকে আমি আমার সার্কিটের মধ্যে বসাই দিয়ে আমি একেবারে অ্যানালাইসিস করতেছি, মানে লাইক আ হেডলেস চিকেন, এরকম অ্যানালাইসিস তো করাই যায়। ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ আর মানে ম্যাথমেটিক্যালি যদি সাউন্ড হয়, মানে যদি ভুল না করো, তাইলে তো যে কোনো ফাংশনের জন্য আমি একটা ডিভাইস বানাই, সার্কিটের মধ্যে বসাই, ওই ফাংশনের জন্য অ্যানালাইসিস করতেই পারি, কোয়ের একটা কারেন্ট বাইর করতে পারবো, একটা ভোল্টেজ বাইর করতে পারবো, যেটা কাইন্ড অফ আমরা সিসি 250-তে করি। ঠিক আছে? যে 250-তে আমরা সার্কিট অ্যানালাইসিস টেকনিকগুলো স্টুডেন্টদের শেখানোর চেষ্টা করি, কিন্তু মানে এরকম একটা অ্যানালাইসিস তো টু বি অনেস্ট ইন রিয়েল লাইফ ইউজলেস। কারণ আমাদের উদ্দেশ্য তো এরকম হওয়া উচিত না যে আমরা জাস্ট স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস টেকনিক শেখাবো, যে এরকম কিছু একটা আছে, কোনো একটা ডিভাইস আছে যেটা কোনো একটা কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ আছে, এটা সার্কিটে বসাইলে এরকম বিহেভিয়ার করে, এখন অ্যানালাইসিস করো। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওদের এই ডিভাইসগুলো শেখানোর উদ্দেশ্য কি? শেখানোর উদ্দেশ্য হইল যে ওরা যাতে ওরা না, মানে ইন জেনারেল, মানে অ্যাজ ইঞ্জিনিয়ার্স আমরা এই ডিভাইসগুলো কেন বানাইছি বা কেন শিখছি, কারণ আমাদের আলটিমেট এইম তো এই ডিভাইসের অ্যানালাইসিস করা না। ঠিক আছে? এই ডিভাইসটা সার্কিটে বসাইলে আরবিট্রারি একটা ডিভাইস বসাইছি, একটা জায়গায় 2-3টে ডিভাইস বসাইছি, এরকম একটা আরবিট্রারি র্যান্ডম একটা জিনিসের অ্যানালাইসিস করা তো আমাদের উদ্দেশ্য না। ওকে, অ্যাজ ইঞ্জিনিয়ার্স আমরা এই ডিভাইসগুলো বানাই কেন? কারণ আমাদের কিছু এইম আছে যে আমরা এই কাজটা করতে চাই, এই ডিভাইসটা ব্যবহার করে এই কাজটা করতে চাই। যেমন ডায়োড ব্যবহার করে আমরা হয়তো একটা রেকটিফিকেশন করতে চাই। রেকটিফিকেশন হলো পাওয়ার ইলেকট্রনিক্সের বা পাওয়ার ইন জেনারেল পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের একটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট রেকটিফিকেশন, এসি টু ডিসি কনভার্সনের খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট রেকটিফিকেশন। তো মানে আমরা ডায়োড ইউজ করি কেন? মানে বিকজ উই ওয়ান্ট টু রেকটিফিকেশন একটা ইম্পর্টেন্ট টাস্ক ইন পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন। ওই কাজটা হলো আমাদের এইম। মানে একটা ডায়োড আরবিটার একটা সার্কিটে বসায় অ্যানালাইসিস করলাম, এটা তো আসলে ডায়োড শেখার এইম না বা ডায়োড বানানোর এইম না। এইমটা হইলো যে আমরা
ওই অ্যাপ্লিকেশনের দিকে যাব। বা জেনার ডায়োড আমরা কেন ইউজ করি? একটা ভোল্টেজ রেগুলেটর ডিজাইন করার জন্য, যে আমার একটা পাওয়ার লাইন থেকে পাওয়ার আসতেছে, কিন্তু এই পাওয়ারের ভোল্টেজটা ফ্লাকচুয়েট করে, তো আমি এটা যখন অন্য কোনো অ্যাপ্লায়েন্সের সাথে কানেক্ট করবো, তো এই ফ্লাকচুয়েটিং ভোল্টেজ ওই অ্যাপ্লায়েন্সটাকে নষ্ট করে ফেলতে পারে। তো তাইলে আমার কি ধরনের ডিভাইস বানাইতে পারলে আমার এই ফ্লাকচুয়েটিং ভোল্টেজের বিহেভিয়ারটা আমি রিডিউস করতে পারবো, সেইটা হলো জেনার ডায়োড শেখার উদ্দেশ্য। মানে এই অ্যাপ্লিকেশনগুলোই আসলে আলটিমেট এইম। এই ডিভাইসগুলো দিজ আর ব্লকস অন দ্য রোড টু দ্যাট এইম। তো আমরা অনেক সময় যখন সার্কিট অ্যানালাইসিস করাই বা এরকম হাইলি নন লিনিয়ার একটা ডিভাইস নিয়ে সার্কিট অ্যানালাইসিসের উপরে অনেক বেশি ফোকাস করে ফেলি, তো ওকে, স্টুডেন্টরা তো মানে দেয়ার আর গুড স্টুডেন্টস যারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারে এবং করে পাস করে, কিন্তু আলটিমেটলি ওয়েন দে গেট আউট অফ দ্য কোর্স তাদের তো মানে আসলে কোনো আন্ডারস্ট্যান্ডিং হলো না যে আচ্ছা ওকে অ্যানালাইসিস করলাম, অনেক কিছু সার্কিটে বসা ইকুয়েশন সলভ করলাম, কিন্তু কেন করলাম, এই সার্কিটটা কেন বানানো হয়েছিল, ঠিক আছে, এই সার্কিটের এইম কী ছিল, এটা কোনো থাকে না। আচ্ছা, তো ওকে, লেটস গেট ব্যাক টু ইট। তো আমরা যখন ডায়োড পড়াই আমাদের ইলেকট্রনিক্স কোর্সে, অ্যাটলিস্ট ব্র্যাকেট ইলেকট্রনিক্স কোর্সে, তখন আমাদের ডায়োডের অংশটাতে ওই অ্যাপ্লিকেশন ফোকাসটা থাকে, যে আমরা স্টুডেন্টদেরকে মোটিভেট করি এমনি যে আচ্ছা আমার এরকম একটা ডিভাইস যদি থাকতো যেটা এক ডাইরেকশনে কারেন্ট ফ্লো করতে দিত, তাইলে কেমন হইতো, এই ডিভাইস দিয়ে আমরা কী কী করতে পারতাম, কী কী ইন্টারেস্টিং জিনিস করতে পারতাম, বা এটা দিয়ে আমরা কী কী লাভ বানাইতে পারতাম। তো ডায়োডের ক্ষেত্রে স্টুডেন্টদের মাথায় ওই অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ওই ভিউ পয়েন্টটা থাকে যে আচ্ছা আমরা কোন দিকে যাইতেছি, কেন যাইতেছি, এই ডিভাইসটা আমাদের কেন দরকার। তো আনফর্চুনেটলি ট্রানজিস্টরের ক্ষেত্রে হইল সেই ভিউ পয়েন্টটা থাকে না। ওকে, ইট ইজ মাই ওপিনিয়ন যে সেই ভিউ পয়েন্টটা থাকে না, কারণ আমরা ট্রানজিস্টর যেভাবে পড়াই সেটা হইলো ট্রানজিস্টর ইন্ট্রোডিউস করি এমনভাবে মানে আমরা আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে ডায়োডের ক্ষেত্রে ওদের ওই ডাইরেকশনটা কেন থাকে, বিকজ বিফোর মুভিং অন টু দিস কমপ্লিকেটেড আইভি ক্যারেক্টারিস্টিক্স, আইভি রিলেশনশিপ, এই কমপ্লিকেটেড আইভি রিলেশনশিপে যাওয়ার আগে আমরা ওদের একটা ব্রিজ তৈরি করে দেই, যে এইটাতে যাওয়ার আগে আমরা আইডিয়াল ডায়োডের একটা ব্রিজ তৈরি করে দেই, যে আইডিয়াল ডায়োডের বিহেভিয়ারটা এক্সট্রিমলি সিম্পল। ঠিক আছে, এটার জাস্ট দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগে, যে এক ডাইরেকশনে ওপেন সার্কিট আর এক ডাইরেকশনে শর্ট সার্কিট। ওকে, তো এই এক্সট্রিমলি সিম্পল এই বিহেভিয়ারটা ব্রিজ হিসাবে থাকার কারণে ওদের মধ্যে ইন্টুইশনটা গ্রো করে। আচ্ছা, এখন আমি যে অ্যাপ্রোচটা বলতে চাচ্ছি যে আনফর্চুনেটলি আমরা যেভাবে ট্রানজিস্টর পড়াই, ট্রানজিস্টরের জন্য ওই ব্রিজটা থাকে না। ওকে, যেমন ধরলাম আমরা মসফেট পড়াই। ওকে, তো মসফেট আমরা ইন্ট্রোডিউসই করি এমনি যে মসফেট হলো এমন একটা ডিভাইস যেটার কারেন্টের সাথে ভোল্টেজ রিলেশনশিপ হইল সাম কনস্ট্যান্ট কে গুণ ভিডিএস ভি ওভার ড্রাইভ মাইনাস ভিডিএস স্কোয়ার। তারপরে মানে দিস ইজ শুরুতেই তো এক গাদা টার্ম, ঠিক আছে, তারপরে এইটার বিহেভিয়ার কেমন, মানে এবং আমরা যখন এটা ইন্ট্রোডিউস করার পরে ওকে এরকম কমপ্লিকেটেড একটা ইকুয়েশনের একটা ডিভাইস আছে, এইটা কেমনে কাজ করে, এইটার কোনো মোটিভেশন, মানে কেমনে কাজ করে বলতে যেটা সার্কিট লেভেলে কেমনে কাজ করে। ওকে, যেমন যেটা ডায়োডের ক্ষেত্রে বললাম, যে ডায়োড একটা সার্কিটে কারেন্ট করলে আমরা একটা মোটিভেশন পাই যে আচ্ছা কারেন্ট এই দিক থেকে এই দিকে ফ্লো করবে, ওকে, অপোজিট দিকে ফ্লো করবে না। এরকম একটা ডিভাইস আমি বানাইছি, এটা সার্কিটে কানেক্ট করছি, সার্কিটে কানেক্ট করার পর এটা কেমনে বিহেভ করবে, আমরা যদি ইন্ট্রোডাকশনটা এই জায়গা থেকে করি, তাহলে তো এটার ব্যাপারে আমার কোনো ইনটিউশনই গ্রো করলো না, রাইট। তো এবং আমাদের অ্যাপ্রোচটা সাধারণত আমাদের কোর্সগুলোতে অ্যাপ্রোচটা এরকম হয় যে আমরা ধরলাম মসফেট ইন্ট্রোডিউস করতেছি, শুরুটা হয় যে মসফেটের থেকে মসফেটের একদম ফিজিক্যাল ডিভাইস যেমন বানানো হয়, আমার এখানে একটা সিলিকন লেয়ার থাকবে, তারপরে অক্সাইড লেয়ার থাকবে, তারপরে মেটাল কন্ট্যাক্ট থাকবে, এখানে এনওয়েল থাকবে, পিওয়েল থাকবে। তো আমরা আর কি এই অ্যাপ্রোচে মানে প্রথমে ডিভাইস আমরা ইন সাম সেন্স ফিজিক্যাল ডিভাইসের অ্যানালাইসিসের মধ্যে ঢুকে যাই। ঠিক আছে, যে এরকম একটা জিনিস বানাইছি বা এটার মধ্যে এরকম এফেক্ট হয়, পিওয়েল আছে, এনওয়েল আছে, ভোল্টেজ দিলে চ্যানেল তৈরি হয়, এটসেট্রা অনেক কমপ্লিকেশনের মধ্যে ঢুকে যাই, হুইচ টু মি আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে কোন ডাইরেকশনে যাইতেছি, কেন এই ডিভাইসটা বানানো হইলো, বা
মানে এইটা তো আসলে বানাইছে, মানে মসফেট তো ন্যাচারালি পাওয়া যায় না, রাইট? মানে উই ডু নট গো ইনটু এ কেভ এবং কেভ খুললে তারপরে মসফেট বাইরে আসে, নেচারে মসফেট পাওয়া যায়, জিনিসটা তো এরকম না। দেয়ার ওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সায়েন্টিস্ট যারা এই স্ট্রাকচারটা, এই ফিজিক্যাল ডিভাইসের স্ট্রাকচারটা বানাইছে। তো তারা যখন বানাইতেছিল কি চিন্তা করে বানাইতেছিল, ওকে, মানে কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বানাইতেছিল, মানে আমরা যখন এই জায়গা থেকে শুরু করব আলোচনাটা, তখন এইটা অলমোস্ট মানে ইজ লাইক আউট অফ নো ওয়্যার একটা জিনিস আসছে, এটা অ্যানালাইসিস করতেছি, তারপরে কেন করতেছি জানি না। তো এইটা আমার মনে হয় দিস ইজ নট এ গুড ওয়ে, অ্যাটলিস্ট মেবি গুড নাকি ব্যাড জানি না, ইট ইজ নট এ বেনিফিশিয়াল ওয়ে ফর স্টুডেন্টস। আমি একটা অ্যাপ্রোচ সেল করতে চাবো এই লেকচারে, যে আমরা ডায়োড যেরকমভাবে পড়াই, যে আমরা খুবই সিম্পল একটা ডিভাইসের অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, যেটা এক ডাইরেকশন কারেন্ট ফ্লো করে, এক ডাইরেকশন কারেন্ট ফ্লো করে না, এক ডাইরেকশন ওপেন সার্কিট, এক ডাইরেকশন শর্ট সার্কিট, তারপরে এইটা দিয়ে যেভাবে মোটিভেট করি যে আচ্ছা এরকম একটা ডিভাইস দিয়ে অনেক কিছু করা যাইতো। সিমিলারলি আমাদের ট্রানজিস্টরের জন্য এরকম একটা ট্রানজিশন দরকার, ওকে, যে আমরা খুবই ওকে, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আমাদের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা যখন পড়াই, মানে আমাদের কোর্সটা ডিজাইন এমনভাবে যে আমরা ট্রানজিস্টর শুরু করি একদম রিয়েল ডিভাইস, রিয়েল লাইফের ডিভাইস যেগুলো বানানো হয় ওগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স, ওইগুলো ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে অ্যানালাইসিস টেকনিকের মধ্যে ঢুকে যায়। এবং আমার মনে হয় স্টুডেন্টরা এই জায়গায় এসে তারা যদিও ট্রানজিস্টর অ্যানালাইসিস টেকনিকগুলো শিখে, কিন্তু ট্রানজিস্টর বানানোর মোটিভেশন বা এটা দিয়ে কী করা যেতে পারে সেই মোটিভেশনটা থাকে না। এখন বলতে পারো যে ট্রানজিস্টর অনেক ওই অ্যাপ্লিকেশনগুলো ওরা পরে শিখবে, যে এক্সাম্পল আমাদের সিএসি 260-তে বা 350-তে বা VLSI আমরা তো সুইচিংয়ের অ্যাপ্লিকেশনগুলো দেখাই, রাইট? সুইচিংয়ের অ্যাপ্লিকেশনগুলো দেখাই। আমি হয়তো এইটা বলবো যে ট্রানজিস্টর একটা বড় অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো অ্যাম্প্লিফিকেশন, ওকে। মানে ট্রানজিস্টর তো আমরা বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এই যে ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এই দুইটা রিজন, এই দুইটা মোড ব্যবহার করে বেসিক্যালি সুইচিং করে, রাইট? তো কিন্তু ট্রানজিস্টর তো আরও একটা বড় অ্যাপ্লিকেশন আছে, অ্যাম্প্লিফিকেশনের যে অ্যাপ্লিকেশনটা, এবং ওই অ্যাম্প্লিফিকেশনটা তো ওরা আর পড়বে না, রাইট? তো আমার ধারণা যে এবং টু বি অনেস্ট জাস্ট ওপেন সার্কিট, শর্ট সার্কিটের জন্য তো আমার এরকম কমপ্লিকেটেড ইকুয়েশন লাগতো না, রাইট? আমি তো আরও অনেক সিম্পল ডিভাইসের মাধ্যমে এই জাস্ট ওপেন সার্কিট আর শর্ট সার্কিট বিহেভিয়ার যদি আমি চাইতাম তাহলে বানাইতে পারতাম। মানে এই ডিভাইসের ইনহেরেন্ট কিছু ট্রানজিস্টর অ্যাজ এ ডিভাইস, এটার ইনহেরেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু পোটেনশিয়াল আছে, যেটা আমরা ওদেরকে মোটিভেট করে বুঝাইতে পারি না, বা সেই ইনটিউশনটা আমাদের অ্যাপ্রোচের কারণে তাদের সেই ইনটিউশনটা গ্রো করে না, যে ট্রানজিস্টর যেইভাবে অপারেট করে বা যেইভাবে কাজ করে ওইটার কারণে ওইটা দিয়ে অনেক কিছু করা যাইতে পারে, কী করা যাইতে পারে ওই ইনটিউশনটা গ্রো করে না। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আচ্ছা ঠিক আছে, ওরা সুইচিংয়ের অ্যাপ্লিকেশন তো পরে শিখবে, বাট সিএসি 251 অ্যাজ এ কোর্স আমাদের এটা একটা অপরচুনিটি দেয় যে ওদের অ্যাটলিস্ট ওই অ্যাম্প্লিফিকেশনের কিছু পরিমাণ ওদের একটা টেস্ট দেওয়ার। এটা যেহেতু ওরা আর পাবে না, খুবই সিম্পল ওয়েতে ওদের কিছু টেস্ট দেওয়া যাইতে পারে, যে দিস ডিভাইস ক্যান ডু এ লট অফ থিংস, ওকে। আচ্ছা, তো এইটা দেওয়ার জন্য যেইখানে ছিলাম যে আমরা ডায়োড ইন্ট্রোডিউস করি কেমনে, এরকম একটা আইডিয়াল ডায়োড দিয়ে ওদের ইনটিউশন, মোটিভেশন গ্রো করায়, তারপরে রিয়েল ডায়োডে ট্রানজিশন করি। মাই পয়েন্ট অফ ভিউ ইজ আমাদের এই রিয়েল ট্রানজিস্টরে ট্রানজিশন করার আগে এরকম একটা আইডিয়াল ট্রানজিস্টরের একটা জায়গা দরকার, ওকে। we need something called an ideal transistor, যেটা পরে তারপর আমরা রিয়েল ট্রানজিস্টরের দিকে যাব, ওকে। তো এবং আমি আর কি মানে এই অ্যাপ্রোচটার মোটিভেশন কাইন্ড অফ আমরা যেভাবে ডায়োড পড়াই ওই জায়গা থেকে ড্র করার চেষ্টা করতেছি, যে আইডিয়াল ডায়োডের মধ্যে আমরা কি রাখি। যেমন টু বি অনেস্ট রিয়েল ডায়োড তো এক্স্যাক্টলি আইডিয়াল ডায়োডের মতো না, রাইট?
কিন্তু আমরা আইডিয়াল ডায়োডের মডেলটা বানাইছি কেমনে? মডেলটা এমনভাবে বানাইছি যে উই হ্যাভ থ্রোন আউট অল দ্য কমপ্লিকেশনস, অল দ্য নন লিনিয়ারিটিস, ঠিক আছে? সব কমপ্লিকেশন, সব নন লিনিয়ারিটি আমরা থ্রো আউট করছি। আমরা প্রিজার্ভ করছি কি? প্রিজার্ভ করছি ডায়োডের একদম এসেনশিয়াল যে বিহেভিয়ারটা, সেইটা যে এক ডাইরেকশনে খুব হাই কারেন্ট ফ্লো করতে পারে, আরেক ডাইরেকশনে খুব লো কারেন্ট ফ্লো করে। তো এই লো কারেন্টটাকে আমরা একেবারে আইডিয়ালাইজ করে শর্ট সার্কিট, ওপেন সার্কিট বানাই দিছি, আর এই হাই কারেন্টটাকে একদম আইডিয়ালাইজ করে শর্ট সার্কিট বানাই দিছি। ওকে, তো সিমিলারলি আমাদের এরকম রিয়েল ট্রানজিস্টর, আইডিয়াল ট্রানজিস্টর একটা মডেল দরকার, যে মডেলের মধ্যে রিয়েল ট্রানজিস্টরের যত নন লিনিয়ারিটি আছে, যত কমপ্লিকেশন আছে, এসব কিছু থাকবে না। একদম বেয়ার বোনস একটা মডেল হবে, কিন্তু ওই মডেলের মধ্যে ট্রানজিস্টরের একদম এসেনশিয়াল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকবে। এইটার সুবিধা কি? একটা সুবিধা হইল যে যদি এরকম একটা খুবই সিম্পল মডেল আমরা বানাতে পারি, প্রথম সুবিধা যে ওই মডেল ব্যবহার করে সার্কিট সলভ করা খুব ইজিয়ার হবে। আচ্ছা, সার্কিট সলভিং ইনিশিয়ালি অ্যাটলিস্ট রিয়েল ট্রানজিস্টর যাওয়ার পরে তো কমপ্লিকেটেড সার্কিট সলভিং হবেই। আইডিয়াল ট্রানজিস্টরের মধ্যে যখন থাকবো তখন সার্কিট সলভিংটা খুব ইজি হবে। সার্কিট সলভিং ইজি হইলে লাভ কি? সার্কিট সলভিং ইজি হইলে লাভটা হইলো যে আমরা তখন অ্যাপ্লিকেশনটা, এক্স্যাক্ট অ্যাপ্লিকেশন যেটা, সেইটা আমাদের বোঝা খুবই সহজ হয়ে যায়। এক্সাম্পল ধরো আমরা একটা রেকটিফায়ার, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ডিজাইন করতেছি। একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট তো কিছুই থাকে না, রাইট? একটা এসি সোর্স থাকে, একটা ডায়োড থাকে, আর একটা রেজিস্টর থাকে, জাস্ট এই তিনটে এলিমেন্ট থাকে। এবং আমরা যদি আইডিয়াল ডায়োড ব্যবহার করে এইটার অ্যানালাইসিস করি, তাহলে তো বেসিক্যালি এই সার্কিটে কিছুই নাই। তো এই কম্পেয়ার টু দ্যাট, ধরলাম আমার এই ডায়োডের এই এসি সিগন্যালের জন্য এই ডায়োডের অ্যানালাইসিস করতে, জাস্ট অ্যানালাইসিস করতেই ধরো 1-2 পৃষ্ঠা লাগলো। তখন তো আমি এই সার্কিটটা আমার জন্য কী কী লাভ তৈরি করতে পারে, বা আমি কোন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো, ওই ইনটিউশনটা গ্রো করারই তো আমি স্কোপ পাবো না। মানে যখনই অ্যাজ ইঞ্জিনিয়ার্স, মানে ইঞ্জিনিয়ারিংয়ের ফিলোসফি কি? ইঞ্জিনিয়ারিংয়ের ফিলোসফি হলো ইউ থ্রো আউট অল দ্য ফ্লাফ। ওকে, তোমার একটা অ্যাপ্লিকেশন দরকার, তুমি একটা জিনিস বানাইতে চাও, ওই বানানোর প্রসিজিওর অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল করতে হবে, অ্যাটলিস্ট এট দি ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে? আমরা যখন ডিজাইন ফেজে থাকবো, মানে টপ লেভেল ভিউ কি, যে আমি এইটা চাই, এই অ্যাপ্লিকেশনটা করতে চাই। যেমন রেকটিফায়ারের টপ লেভেল ভিউ কি, আমি এসি থেকে ডিসি বানাইতে চাই। ওকে, তো আমি যখন এই টপ লেভেলে থাকবো বা এই ডিজাইন লেভেলে থাকবো, তখন অ্যানালাইসিস টেকনিক্স শুড বি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, যাতে আমার অ্যানালাইসিস নিয়ে মাথা ঘামানো না লাগে। আমি জাস্ট এটা ফোকাস করতে পারি যে আমার সার্কিটটা কেমনে কাজ করতেছে, কি বিহেভিয়ার করতেছে, আমি যে বিহেভিয়ারটা চাই সেটা করতেছে নাকি। কম্পেয়ার টু দ্যাট, আমরা যদি শুরু, মানে এই ইনিশিয়াল ডিজাইন ফেজটা শেষ হওয়ার পরে আমরা যখন ফাইন টিউন করতে চাই আমাদের ডিজাইনকে, তখন হইলো আমরা এই যে রিয়েল লাইফের বিহেভিয়ারগুলো অ্যাড করি, যে আচ্ছা আমার প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স আছে নাকি, তারপরে আমার এই জায়গায় নন লিনিয়ার বিহেভিয়ার আছে নাকি, এটসেট্রা অনেক কিছু নিয়ে আসি। কিন্তু এটা কখনোই ফার্স্ট স্টেপে করা হয় না একটা ডিজাইনের। ফার্স্ট স্টেপে সবসময় অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল একটা মডেল ব্যবহার করে ডিজাইন করা হয়। যেমন আমাদের বিভিন্ন অ্যাম্পলিফায়ার সার্কিট বা বিভিন্ন লজিক সার্কিট, এই যে কমপ্লিকেটেড লজিক সার্কিট যেগুলো আছে, বা আমরা ডিএলডিতে যে লজিক সার্কিটগুলো ব্যবহার করি, ওই লজিক সার্কিট ট্রানজিস্টরের কি মডেল ইউজ করি, যে ট্রানজিস্টরের গেটে হাই ভোল্টেজ দিলে শর্ট সার্কিট হয়, আর গেটে লো ভোল্টেজ দিলে হইলে ওপেন সার্কিট হয়। তো অ্যাকচুয়াল মসফেট তো এইভাবে বিহেভ করে না, রাইট? অ্যাকচুয়াল মসফেটের বিহেভিয়ার তো অনেক কমপ্লিকেটেড। তো এত সিম্পল একটা মডেল আমরা সুইচিং সার্কিটে ইউজ করি কেন, বা লজিক সার্কিট ডিজাইনের সময় ইউজ করি কেন? কারণ আমার একটা লজিক সার্কিটে একটা ট্রানজিস্টর নাই, লজিক সার্কিটে হাজার কোটি ট্রানজিস্টর আছে। তো এই কোটি ট্রানজিস্টরের জন্য আমি যদি এই নন লিনিয়ার বিহেভিয়ার, এরকম মসফেটের একটা নন লিনিয়ার ইকুয়েশন নিয়ে বসি, তাহলে তো আমি জীবনে অ্যানালাইসিস করে শেষ করতে পারবো না। ওকে, তো তার মানে কি এই মডেল যেটা ইউজ করতেছি অ্যাকচুয়াল ট্রানজিস্টর কি সেভাবে বিহেভ করতেছে না, বাট কাছাকাছি বিহেভ করতেছে। তো এই মডেল ইউজ করার ফলে আমাদের যে লাভটা হয় সেটা হইলো আমরা কি চাই, মানে যদিও অ্যাকচুয়াল সার্কিটের বিহেভিয়ারটা এই মডেলের মতো হয় না, কিন্তু খুবই কাছাকাছি হয়। তো ইন ইঞ্জিনিয়ারিং এই খুবই কাছাকাছিটাই যথেষ্ট। ওকে, তো আমার মনে হয় যে আমরা ইলেকট্রনিক্স কোর্সে ট্রানজিস্টরের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ওই ডিজাইন পার্সপেক্টিভটা দিতে পারি না। ওকে, যে আমি কোথায় আছি, কি চাচ্ছি, কোন দিকে যাইতেছে, এই ডিজাইন পার্সপেক্টিভটা দিতে পারি না। এটার একমাত্র কারণ হলো আমরা রিয়েল ট্রানজিস্টর থেকে পড়ানো শুরু করি, এবং রিয়েল ট্রানজিস্টরের বিহেভিয়ারটা বেশ কমপ্লিকেটেড বলতে নন লিনিয়ারিটি থাকে, হ্যান ত্যান অনেক কিছু থাকে। তো ওরা ওই কমপ্লিকেটেড বিহেভিয়ারের মধ্যেই হারা যায়, ওই অ্যাপ্লিকেশনের ইনটিউশনটা গ্রো করে না। আচ্ছা, তো তাইলে আমি বেসিক্যালি সেল করার চেষ্টা করলাম যে দিস কুড বি অ্যান অ্যাপ্রোচ যে আমরা যখন ট্রানজিস্টর পড়াবো, তখন রিয়েল ট্রানজিস্টরে যাওয়ার আগে আমরা আইডিয়াল ট্রানজিস্টর নামক একটা জিনিস পড়াবো,
তো এই আইডিয়াল ট্রানজিস্টর আইডিয়াটা কাইন্ড অফ আইডিয়াল ডায়োডের আইডিয়াটা যেরকম ওইখান থেকে ধার করা, যে খুবই নন কমপ্লিকেটেড, খুবই সিম্পল অ্যাজ পসিবল বিহেভিয়ার আইডিয়াল ট্রানজিস্টরে কী থাকতে পারে, সাচ দ্যাট যদিও নন লিনিয়ারিটিগুলো থাকবে না কিন্তু বিহেভিয়ারটা রিয়েল ট্রানজিস্টরের বিহেভিয়ারের এসেনশিয়াল ফিচারগুলো ক্যাপচার করবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখন আমার একটা প্রপোজাল আছে যে এই আইডিয়াল ট্রানজিস্টরটা কী রকম হওয়া উচিত। হ্যাঁ, এটার একটা প্রপোজাল আছে, তো এই প্রপোজালটা এখন দিব। আচ্ছা, তো প্রপোজালটাতে যাওয়ার আগে আচ্ছা, প্রপোজালটা মোটিভেশন কেমনে আসছে আমার কাছে আমি হয়তো সেইভাবে এক্সপ্লেন করি। এক্সাম্পল একটা বিজেটি, ঠিক আছে, ওকে, বিজেটি। তো বিজেটি হইল একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, রাইট। এখানে আইবি গেলে এখানে বিটা আইবি যায়। তো অ্যাকচুয়াল বিজেটির যে আইবি ক্যারেক্টারিস্টিক্স এটাও তো খুবই একটু গ্যাঞ্জাইম আইবি ক্যারেক্টারিস্টিক্সই। এটার এরকম একটা আছে, তারপরে এরকম আছে, ঠিক আছে। এই জায়গায় একটা কার্ভ আছে, এই জায়গায় একটা কার্ভ আছে। যদি এই কার্ভগুলো আমরা ধরি না, এইগুলো হইলে একদম ডিভাইস লেভেল, ফিজিক্যাল ডিভাইস লেভেল অ্যানালাইসিস করতে গেলে তখন হয়তো এই কার্ভগুলো বের হয়ে আসে যে এই ভোল্টেজটা অ্যারাউন্ড 0.2 ভোল্ট। আচ্ছা, এটা কি ক্যারেক্টারিস্টিক্স থাকতেছি, এটা তো সি, এটা ই, আর এটা বি। এটা হইলো আমি আইসি ভিসি ক্যারেক্টারিস্টিক্স থাকতেছি, যেটাকে আমরা আইবি ক্যারেক্টারিস্টিক্স বলি। ওকে, তো আচ্ছা, তো এইটা হলো এরকম। আচ্ছা, তো এই আইবি ক্যারেক্টারিস্টিক্সটাকে যদি আমি একদম আইডিয়ালাইজ করতে চাইতাম, যে আমি সব নন লিনিয়ারিটি ফালাই দিব, সব কমপ্লিকেশনস ফালাই দিব, কিন্তু এইটার এসেনশিয়াল বিহেভিয়ারটা ক্যাপচার করবে। আচ্ছা, এই আইবি ক্যারেক্টারিস্টিক কী করে, আমরা যখন এই কারেন্টটা, এই যে অ্যাক্টিভ রিজনের এই কারেন্টটা, এটা হলো বিটা আইবি। তো আমরা যদি আইবি বাড়াই তাইলে এই লেভেলটা উপরের দিকে উঠবে, রাইট, এটা উপরের দিকে উঠবে। যদি আইবি কমাই তাহলে এটা নিচের দিকে নামবে। এটাই তো বিহেভিয়ার, রাইট। তো এটাকে যদি একদম আইডিয়ালাইজ করে ফেলতাম এই আইবি ক্যারেক্টারিস্টিক্স থেকে, বা অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল বানায় ফেলতাম, তাহলে এটা কী হইতো? তো ইট ইজ কোয়াইট ন্যাচারাল যে আমি একদম সিম্পল অ্যাজ পসিবল বানাইলে হয়তো এরকম একটা আইবি ক্যারেক্টারিস্টিক্স আঁকতাম। ওকে, এই যে এখানে একটা পার্ট আছে আর এখানে একটা পার্ট আছে। কোনো ওই বাঁকাতেরা যেমন নর্মাল ডায়োডের ক্ষেত্রে তো আমাদের একটা ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ আছে, রাইট, 0.7 ভোল্টের মতো। তো আমরা যখন আইডিয়াল ডায়োডের যখন আইডিয়াটা দেই তখন তো ওই ভোল্টেজ ড্রপের কথা চিন্তা করি না, রাইট। তো সিমিলারলি বিজেটিরও তো স্যাচুরেশনে একটা 0.2 ভোল্টের মতো একটা ড্রপ থাকে। তো এইটাকে যদি আইডিয়ালাইজ করতাম তাহলে তো দিস ইজ দ্য মোস্ট ন্যাচারাল ওয়ে। ওকে, যে আমার বিজেটির দুইটা মোড থাকবে, একটা হইল এই মোডটা, আর একটা হইলো এই মোডটা। তো কম্পেয়ার টু আইডিয়াল বিজেটির সাথে কম্প্যারিজন করলে দিস মোড করেসপন্ডস টু দ্য অ্যাক্টিভ মোড আর দিস মোড করেসপন্ডস টু দ্য স্যাচুরেশন মোড। ওকে, তো আমাদের একটা রিয়েল বিজেটি যখন স্যাচুরেশনে যায় তখন আমরা বলি যে 0.2 ভোল্টে যায়। তো যদি 0.2 ভোল্টে যদি ওই ড্রপটা না থাকতো তাহলে আমি বেসিক্যালি একটা আইডিয়াল বিজেটি বানানোর চেষ্টা করতেছি, যে বিজেটি বানানোর আগে যখন যারা বিজেটি বানাইতেছিল তাদের মাথায় তারা যদি একটা আইডিয়াল ডিভাইস বানাইতে পারতো তাইলে কি বানাইতো, বেসিক্যালি সেইটার একটা প্রপোজাল দিতেছি। ওকে, তো সেটা এমন একটা ডিভাইস হইতো যেটা যখন সিটা স্যাচুরেশনে চলে আসতো তখন এটা একদম এক্স্যাক্টলি শর্ট সার্কিট হয়ে যেত, 0.2 ভোল্ট থাকতো না। এই স্যাচুরেশন মোডটা ব্যবহার করে তো আমরা সুইচিং করি, রাইট। তো একটা আইডিয়াল সুইচ যখন সুইচ অন হবে তখন আমরা কি চাই, আমরা তো চাই যে সুইচটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকবে না, রাইট। তো এটা আইডিয়ালি একদম শর্ট হয়ে যেত। আর বাকি পার্ট বাকি পার্ট অ্যাক্টিভ পার্টে ওইটা একটা ইয়ার মতো বিহেভ করতো, কারেন্ট সোর্সের মতো বিহেভ করতো। তো আমি একদম আইডিয়াল একটা কারেন্ট সোর্স ধরে নিছি। তো এটাই
ঠিক আছে, এইটাও কাইন্ড অফ ডায়োডের মতো, যে ডায়োডের যেরকম যেরকম দুইটা রিজন ছিল, যে একটা পার্ট ওপেন সার্কিট একটা পার্ট শর্ট সার্কিট, এইটার জাস্ট দুইটা রিজনই আছে, পিছন দিকের রিজন নাই ইন সাম সেন্স, কারণ আমরা মানে অ্যাজিউম করি যে পিছন দিকে হয়তো কারেন্ট ফ্লো করবে না, যদিও বিজেটির ক্ষেত্রে ওইটা নিয়ে কিছু গ্যাঞ্জাম আছে। আচ্ছা, ওই কমপ্লিকেশনে না যেলাম। তো এইটারও এরকম জাস্ট সিম্পল দুইটা রিজন আছে, একটা রিজনে বিজেটি শর্ট সার্কিট হিসাবে কাজ করে, একটা রিজনে বিজেটি কারেন্ট সোর্স হিসাবে কাজ করে। ওকে, and these two regions capture the essential behavior of BJTs, right? যে এসেনশিয়াল বিহেভিয়ার ইন সাম সেন্স ট্রানজিস্টার্স অ্যাজ ওয়েল, যে ট্রানজিস্টরকে আমরা কারেন্ট সোর্স হিসাবে ব্যবহার করতে পারি, আবার এই শর্ট সার্কিট ওপেন সার্কিট শর্ট সার্কিট হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এবং বিজেটির আইডিয়াল ভার্সন যদি এইটা হয়, এই সেম ভার্সনটা আমি মসফেটের আইডিয়াল ভার্সন হিসাবে চালিয়ে দিতে পারি কি, মানে আমার কাছে মনে হয় যে মসফেটের আইডিয়াল ভার্সন এটাই হওয়া উচিত। যে মসফেটের ইকুয়েশন তো আরও কমপ্লিকেটেড, ঠিক আছে, যে মসফেটের ইকুয়েশন আমরা হইল মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্স হইল এমনি আঁকি, তারপরে বলি যে এই পার্টের ইকুয়েশন হইল ওই যে আইডি ইকুয়ালস টু কে ভিডিএস ভি ওভার ড্রাইভ মাইনাস ভিডিএস স্কোয়ার, তারপর এই পার্টের ইকুয়েশন হইল হাফ ভি ওভার ড্রাইভ স্কোয়ার। তারপরে তো এই যে এত কমপ্লিকেটেড ইকুয়েশন, মানে এই কমপ্লিকেটেড ইকুয়েশন দেখে মানে অ্যাজ এ ফার্স্ট টাইম স্টুডেন্ট মানে বুঝার কি উপায় আছে যে আচ্ছা এই কমপ্লিকেটেড ইকুয়েশনের মানে কি বলতে আমি হয়তো এটা বুঝাতে চাচ্ছি যে আমি যখন একটা সার্কিটে কানেক্ট করবো, তো হোয়াট শুড বি মাই ইনটিউশন, যে আমার মসফেটটা কেমনে কাজ করবে। ওকে, তারপরে এই যে মসফেটের এই যে কারেন্ট সোর্স রিজনটার উপর ভিজিএস এর ভিজিএস মানে গেট টু সোর্স ভোল্টেজের রিলেশনশিপটা আবার কোয়াড্রেটিক। তো এইখানেও এইটা একটা নন লিনিয়ারিটি, এটা একটা কমপ্লিকেশন তৈরি করে। ওকে, তো অনেক কমপ্লিকেশন আছে আর কি এই মডেলটা, মানে অ্যাকচুয়াল রিয়েল যে মসফেট সেই মডেলটার মধ্যে। তো এই সব কমপ্লিকেশন ফালাই দিয়ে আমি এরকম একটা মডেল প্রপোজ করি যে আমি যদি একটা আইডিয়াল ফেট বানাইতাম, ওকে, একটা আইডিয়াল ফেট বা আইডিয়াল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বানাইতাম, তাহলে আমি কেমনে বানাইতাম? তো আমি হয়তো এমনে বানাইতাম যে আমি এমনে বানাইতাম বলতে আই উড এইম ফর এ আইভি ক্যারেক্টারিস্টিক্স লাইক দিস, যেটা এই রিজনটা হইল আমার ট্রায়োড রিজনের ওই যে কমপ্লিকেটেড রিলেশনশিপ ভিডিএস ভি ওভার ড্রাইভ মাইনাস ভিডিএস করে সব ফালাই দিব। আমার ট্রায়োড রিজনে একটা আইডিয়াল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর পুরো শর্ট সার্কিট থাকবে, একদম বিজেটির মতোই। আমি বেসিক্যালি বিজেটির আইভি ক্যারেক্টারিস্টিক্সটাই কপি পেস্ট করে দিছি, খালি কন্ট্রোল মেকানিজমটা আলাদা। বিজেটির ক্ষেত্রে কন্ট্রোল মেকানিজমটা হলো কারেন্ট, আর ফেটের ক্ষেত্রে কন্ট্রোল মেকানিজমটা হবে ভোল্টেজ। তো এইটাকে যদি মসফেট বলতে কারো আনইজি লাগে, তাহলে আপনি এটাকে একটা আইডিয়াল ফেট বলতে পারেন। দিস ইজ অ্যান আইডিয়াল ফেট, একটা হাইপোথেটিক্যাল ফেট হলো মানে এমন একটা ট্রানজিস্টর যেটা ভোল্টেজ কন্ট্রোল কিন্তু হাইপোথেটিক্যাল এবং আইডিয়াল। ওকে, তো ফেটেরও তো অনেক ভার্সন আছে, যে ফেট আছে, মসফেট আছে, সিএনটি ফেট আছে, অনেক ফেট আছে। তো এটাকে এমনি চিন্তা করতে পারেন দিস ইজ সাম ফেট, ঠিক আছে, একটা আইডিয়াল ইউনিভার্সের একটা ফেট। তো এইটাই ঠিক আছে। তো দিস ইজ মাই প্রপোজাল ফর অ্যান আইডিয়াল আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল ট্রানজিস্টর। ওকে, সেই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বা সেই ডিভাইসটা এমন একটা ডিভাইস হবে যেটা দুইটা রিজন থাকবে, একটা রিজনে সে শর্ট সার্কিট হিসাবে বিহেভ করবে, আর একটা রিজনে সে কারেন্ট সোর্স হিসাবে বিহেভ করবে, এবং যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটা হলো কন্ট্রোল সিগন্যাল দিয়ে কন্ট্রোল হবে। তো বিজেটির ক্ষেত্রে সেই কন্ট্রোল সিগন্যালটা হলো বেস কারেন্ট, আর ফেটের ক্ষেত্রে সেই কন্ট্রোল সিগন্যালটা হইল ড্রেন টু সোর্স ভোল্টেজ। তো আমি এটা বলবো, ওকে, যে ড্রেন টু সোর্স ভোল্টেজ যত, সেটাকে জিএম নামক একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে যে কারেন্টটা পাওয়া যায় সেই কারেন্টটা হবে এই কারেন্টটা। তো বুঝাই যাইতেছে যে অ্যাকচুয়াল মসফেটের ক্ষেত্রে স্যাচুরেশন কারেন্টটা আমরা তো এমনি লিখি আই সেট ইকুয়ালস টু হাফ কে ভিডিএস মাইনাস ভিটি স্কোয়ার। এটা হলো রিয়েল মসফেটের ক্ষেত্রে আমাদের এই কারেন্ট সোর্স
কারেন্ট সোর্স রিজনে যে কারেন্টটা পাওয়া যায় বা স্যাচুরেশনে যে কারেন্টটা পাওয়া যায় ওই কারেন্টের সাথে আমার ড্রেন টু সোর্স ভোল্টেজের রিলেশন। তো বুঝতে পারতেছেন যে এখানে কিছু কমপ্লিকেশন আছে, যেখানে থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস করা লাগে, তারপর স্কোয়ার করা লাগে, তারপর একটা কনস্ট্যান্ট বাদ দেওয়া লাগে। আমি এইসব ফালাই দিয়ে আমি একদম খুবই সিম্পল একটা মডেল কনসিডার করতেছি, যেখানে আই সেট হবে জিএম ভিডিএস স্কোয়ার, সরি স্কোয়ার থাকবে না, জাস্ট ভিডিএস। তো ইন সাম সেন্স আমি থ্রেশহোল্ড ভোল্টেজটা ফালাই দিছি, আর এই যে স্কোয়ার যে নন লিনিয়ারিটিটা আছে সেটাও ফালাই দিছি। ওকে, আচ্ছা। তো এখন আমি হয়তো মোটিভেট করার চেষ্টা করবো যে ওকে এই যে এই সিম্পল মডেল ধরার ফলে আমাদের অনেক সার্কিট অ্যানালাইসিস অনেক সহজ হয়ে যাবে, ডেফিনেটলি সহজ হয়ে যাবে। দেখেন সব নন লিনিয়ারিটি চলে গেছে, স্কোয়ার টোয়ার চলে গেছে, সার্কিট অ্যানালাইসিস খুব সহজ হয়ে যাবে। এবং সহজ হয়ে যাওয়ার ফলে আমরা স্টুডেন্টদেরকে খুব ইজিলি বুঝাইতে পারবো যে এই সার্কিটটার এইম কী ছিল। ওকে, আচ্ছা। তো সেই এইমে যাওয়ার আগে তার আগে আমি হয়তো আরও একটা মোটিভেশন দিতে পারি যে একটা আইডিয়াল ট্রানজিস্টরের আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকমই কেন হওয়াটা মেক সেন্স। ঠিক আছে, যে ইনটিউশন যে মানে বানাইলে যে এরকমই বানাইতাম, ঠিক আছে, এটা কেন। আচ্ছা, এটার মোটিভেশনটা এমনি দিব যে আমি যখন ট্রানজিস্টর পড়াইতাম, একদম শুরুর দিকে যখন ট্রানজিস্টর পড়াইতাম, তখন মোটিভেশনটা এমনি দিতাম যে আমরা ধরো ডায়োড পড়ায় আসছি, ডায়োড পড়ায় আসার পর ট্রানজিস্টরে ঢুকবো। ওকে, তো আমি তখন স্টুডেন্টদের বলতাম, বা এখনও বলি, ইনফ্যাক্ট এখনও আসলে ল্যাপটপ নিলে বলি যে আচ্ছা, এতদিন পর্যন্ত আপনারা যেই ডিভাইসগুলো পড়ে আসতেছেন, ধরেন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্টর, তারপর ডায়োড, ঠিক আছে, তো এই ডিভাইসগুলো ইন সাম সেন্স স্ট্যাটিক অর্থ কি, যে এই ডিভাইসগুলো ওয়ান্স ইউ হ্যাভ ম্যানুফ্যাকচার্ড দেম, এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয় না, আনলেস আপনি ডিভাইসটারে বাড়ি মাইরে ভাঙা ফেলাইছেন বা পুরাই ফেলছেন, তখন হয়তো আইভি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হতে পারে। কিন্তু অ্যাজ লং এজ ইট ইজ অপারেটিং, এই ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না। মানে ধরেন একটা জেনারেটর আছে, একটা জেনারেটর যেটার আইভি ক্যারেক্টারিস্টিক্স হলো এরকম। ওকে, তো এইটার একটা সবসময় একটা ফরওয়ার্ড ড্রপ থাকবে একটা নির্দিষ্ট ভোল্টেজে, রিভার্স ড্রপ থাকবে একটা নির্দিষ্ট ভোল্টেজে, এবং আনলেস দ্য ডিভাইস ইজ ড্যামেজড অর এনিথিং, এটা এমনি অপারেট করতে থাকবে। নাও ইমাজিন এ সিনারিও যেখানে আপনার একটা ডিভাইস আছে, যেই ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স আপনি অন দ্য ফ্লাই চেঞ্জ করতে পারবেন। ওকে, চেঞ্জেবল আইভি ক্যারেক্টারিস্টিক্সের একটা ডিভাইস। তো ট্রানজিস্টর আসলে বেসিক্যালি এইটাই, ঠিক আছে। ট্রানজিস্টর হলো এমন একটা ডিভাইস যেটা আইভি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করা যায়। কেমনে চেঞ্জ করে? তো মানে সাপোজ হাইপোথেটিক্যাল একটা ডিভাইস, দিস ইজ এ 2 টার্মিনাল ডিভাইস, যেটা একটা কন্ট্রোল টার্মিনাল আছে। এই কন্ট্রোল টার্মিনালে কোনো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাপ্লাই করা যায়, আইদার কারেন্ট হইতে পারে ওর ভোল্টেজ হইতে পারে। তো আপনি চিন্তা করেন যে এমন একটা ডিভাইস বানাইছেন যেই ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা এই টার্মিনালে, এই যে কন্ট্রোল টার্মিনালটা আছে, এই কন্ট্রোল টার্মিনালে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাপ্লাই করবেন, ওই সিগন্যাল অ্যাপ্লাই করলে এই ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। ওকে, তো ট্রানজিস্টরকে আমি এইভাবে এই ডাইরেকশনে মোটিভেট করার চেষ্টা করি যে ট্রানজিস্টর হলে এমন একটা মানে দিস মাইট বি ডিফারেন্ট ফ্রম ইউজুয়াল অ্যাপ্রোচেস, যে অনেকে হয়তো বিজেটি পড়াইতে গেলে একদম পিএনপি স্ট্রাকচার নিয়ে বসে, তারপরে মসফেট পড়াইতে গেলে হয়তো একদম ওই যে সিলিকন অক্সাইড সেমিকন্ডাক্টর হ্যান ত্যান ওই যে ওই অ্যাপ্রোচে যায়। তো আমি I try to introduce it from an engineering perspective, ঠিক আছে, যে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে আমার এই ডিভাইসগুলোর কাজ কী, মানে ডিভাইসগুলো কেন চাই, কেন বানাতে চাইতেছি, কারণ আমি এটাকে কোনো একটা সার্কিটে কানেক্ট করবো বা সার্কিটে কানেক্ট করে কোনো একটা অ্যাপ্লিকেশন বানাবো। তো ফ্রম দ্যাট অ্যাপ্রোচ আমি ডিভাইসটা এক্স্যাক্টলি কেমনে বানাইতেছি সেইটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট হলো এই ডিভাইসটা সার্কিটে কেমন ব্যবহার হবে, মানে সার্কিটে কেমন বিহেভ করবে সেইটা। তো সার্কিট বিহেভিয়ার কী ডিটারমাইন করে? আইভি ক্যারেক্টারিস্টিক্স ডিটারমাইন করে। তো আর এতদিন পর্যন্ত আমরা এমন ডিভাইস নিয়ে কাজ করে আসছি যেগুলো আইভি ক্যারেক্টারিস্টিক্স ফিক্স থাকে। তো ওই জায়গা থেকে আর কি মোটিভেশনটা বা অ্যাপ্রোচটা ওই জায়গা থেকে আসছে যে আচ্ছা, কনসিডার নাও এ ডিভাইস যেটা আইভি ক্যারেক্টারিস্টিক্স আমি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করে চেঞ্জ করতে পারবো। ওকে, তো তারপর তো হ্যাঁ, তো চিন্তা করো যে সাপোজ আই হ্যাভ এ কারেন্ট সোর্স।
তো আমি তারপরে কি বলি, তারপরে বলি যে এ ট্রানজিস্টর ইজ এ কারেন্ট সোর্স। এ ট্রানজিস্টর ইজ এ কারেন্ট সোর্স, যেই কারেন্ট সোর্সের ভ্যালুটা আপনার এই যে কন্ট্রোল টার্মিনাল, এই কন্ট্রোল টার্মিনালে যে সিগন্যাল অ্যাপ্লাই করতেছেন ওই সিগন্যালটা ব্যবহার করে কন্ট্রোল করা যায়। ওকে, অ্যান্ড ইউ ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ ট্রু, যে সেটা মসফেট হোক বা বিজেটি হোক, মসফেটে আমরা ভোল্টেজ ব্যবহার করে মসফেটের ড্রেন টু সোর্স যে কারেন্ট সেটা কন্ট্রোল করি, আর বিজেটির ক্ষেত্রে বেস কারেন্ট ব্যবহার করে আমার বেস কারেন্ট ব্যবহার করে আমার যে কালেক্টর কারেন্ট সেটাকে কন্ট্রোল করি। তো বেসিক্যালি নাও এ ট্রানজিস্টর ইজ সামথিং লাইক দিস, যে এটা একটা কারেন্ট সোর্স। ওকে, এটা একটা কারেন্ট সোর্স এবং আমার এই কন্ট্রোল সিগন্যালটা ব্যবহার করে এই কারেন্ট সোর্সের আইবি চেঞ্জ করা যায়, এই কারেন্ট সোর্সের আইবিটিকে উঠানামা করা যায়। আচ্ছা, তো এখন আমি যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা সেল করলাম, আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা তো এক্স্যাক্টলি এরকম ছিল না, রাইট? আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সে তো এই জায়গায় এখানে এরকম একটা দাগের মতো ছিল, যে এই সাইডে আইবি নাই, এইটুকু কারেন্ট সোর্স আর এই জায়গায় শর্ট সার্কিট। তো এইটা ধরো আমি একটা ওয়েতে মোটিভেট করি বা আচ্ছা, আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আমি বেসিক্যালি অ্যাম্প্লিফায়ার সার্কিট, এরকম একটা সার্কিট আঁকি। ওকে, এখানে ধরো 5 ভোল্ট আছে কথার কথা, এবং তারপরে আমি বললাম যে আমি কোনোভাবে একটা ডিভাইস বানাই ফেলছি, যেই ডিভাইসটার একটা কারেন্ট সোর্সের মতো কাজ করে, এবং এই কারেন্ট সোর্সের ভ্যালুটা কত হবে সেটা এই টার্মিনাল ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কন্ট্রোল করা যায়। তো আমি ধরো আমার সেই আইডিয়াল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর যেটা, সেই আইডিয়াল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরটার কথা চিন্তা করতেছি, যে আমার এই টার্মিনালটার একটা নাম আছে, এটাকে বললাম গেট, এটাকে সোর্স, এটাকে ড্রেন, এটসেট্রা। এই দুইটা টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, এই কারেন্টটার ভ্যালু হইলো, আমি ধরলাম জিএম এর একটা ভ্যালু দিয়ে দিলাম যে 2 ইন্টু VGS, মানে আমার জিএম এর ভ্যালুটা 2। তো এই যেই আইডিএস কারেন্টটা, আইডিএস ইকুয়ালস টু 2 ইন্টু VGS হবে। অর্থাৎ আমি এমন একটা হাইপোথেটিক্যাল ডিভাইস বানাইছি, যে হাইপোথেটিক্যাল ডিভাইসের 3টা টার্মিনাল আছে, একটা গ্রেট টার্মিনাল, ড্রেন টার্মিনাল, সোর্স টার্মিনাল, এবং ড্রেন টু সোর্স যে কারেন্টটা, সেই কারেন্টটা আমার VGS যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কন্ট্রোল করতে পারে, এবং এই কন্ট্রোলের মেকানিজম হলো লিনিয়ার, যেটা বললাম সব নন লিনিয়ারিটি ফালাই দিছি, একদম আইডিয়াল একটা ডিভাইস চিন্তা করতেছি, লিনিয়ারিটি কনস্ট্যান্টটা হলো আমার 2 এই। আচ্ছা, তো তারপরে আমি ধরো এরকম আই গো থ্রু দিস লাইন অফ আর্গুমেন্ট। ধরলাম আমি VGS-এ এরকম একটা ডিভাইস বানাইছি, VGS-এ ধরলাম আমি 1 ভোল্ট দিলাম। 1 ভোল্ট দিলে তাইলে আমার এই আইডিএস কী হবে? আইডিএস হলো 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, তো তারপরে আমি এখানে ধরো 1 কিলো ওহম একটা রেজিস্টর কানেক্ট করে দিলাম। তো 1 কিলো ওহম রেজিস্টর যদি কানেক্ট করি, তাইলে এটা দিয়ে যদি 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাইলে আমার রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? তো রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 2 ভোল্ট। ওকে, আর বাকি থাকে কত? এখানে যেহেতু 5 ভোল্ট কারেন্ট করছি, এই সার্কিটে বাকি থাকে 3 ভোল্ট। তো এই 3 ভোল্টটা হলো ডিআরএস এর অ্যাক্রসে আসবে। এখানে লিখি এই জায়গায় 3 ভোল্ট আসবে। আচ্ছা, তারপরে আই মেক দেম গো থ্রু দিস এক্সারসাইজ বা দিস অ্যাপ্রোচ, যে এখন চিন্তা করো আমি জিএসটা আস্তে আস্তে বাড়াইতেছি। ওকে, আস্তে আস্তে বাড়াইতেছি, জিএস 1 ভোল্টের জায়গায় 2 ভোল্ট করছি। তো 1 ভোল্টের জায়গায় যদি 2 ভোল্ট করি, তাইলে এখানে আইডিএস কত হবে? এই কারেন্টটা কত হবে? এই কারেন্টটা হলো 4 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে, রাইট? তো 4 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে এই ভোল্টেজটা কত হবে? এই ভোল্টেজটা 4 ভোল্ট হয়ে যাবে। এই ভোল্টেজটা 4 ভোল্ট হয়ে যাবে, আর এই ভোল্টেজটা তখন 1 ভোল্ট হয়ে যাবে। তো অ্যাজ আই রান থ্রু দিস এক্সারসাইজ, ওরা বুঝতে পারে যে আমি এই সাইডে যত ভোল্টেজ বাড়তেছে, এই কারেন্টটা বাড়তেছে, কিন্তু এই ভোল্টেজটা কমতেছে, রাইট? আস্তে আস্তে এই ভোল্টেজটা কমতেছে, আর এইখানে বেশি বেশি ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ এক্সটার্নাল সার্কিটে ড্রপ হচ্ছে, আর এই যে ডিভাইসটা, এই ডিভাইসের জন্য ভোল্টেজ আস্তে আস্তে কমতেছে। আচ্ছা, তারপরে আমি ওদেরকে বললাম যে এখন চিন্তা করো যে আমি 2.5 ভোল্ট VGS অ্যাপ্লাই করলাম।
আচ্ছা 2.5 ভোল্ট ভিজিএস অ্যাপ্লাই করলে আমার এই কারেন্টটা কত হবে? এই কারেন্টটা হবে হলো 5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, 5 মিলি অ্যাম্পিয়ার হইলে তাইলে এখানে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হবে হলো 5 ভোল্ট। আচ্ছা, আর এই ডিভাইসটা অর্থাৎ আমার যে ফেট বা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হবে 0 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, এখন সিনারিও কি? এখন বেসিক্যালি সিনারিও হইলো আমার ভোল্টেজ, এক্সটার্নাল সার্কিটে ভোল্টেজ যতটুক ছিল ওই পুরাটাই বেসিক্যালি রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হয়ে গেছে, আর আমার এই মসফেটের অ্যাক্রসে আর কোনো ভোল্টেজ বাকি নাই। মসফেটটা বেসিক্যালি শর্ট সার্কিট হয়ে গেছে, 0 ভোল্ট হয়ে গেছে। মানে আমি যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে দেখতে চাই, আচ্ছা এখান থেকে আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে দেখাটা ডিফিকাল্ট হবে। আচ্ছা ওইটা বাদ দেয়। তো মসফেটের অ্যাক্রসে 0 ভোল্ট আছে। আচ্ছা দেন আমি যদি এটাকে আরও একটু বাড়াই, ধরলাম এটা 3 ভোল্ট করে দিলাম। 3 ভোল্ট করে দিলে কি হবে? আচ্ছা 3 ভোল্ট করে দিলে যেটা হবে, যদি আমার এই কোয়েশ্চেনটা ট্রু হইতো তাইলে আমার কারেন্ট কত হইতো? কারেন্ট হইলো 6 ভোল্ট, 6 মিলি অ্যাম্পিয়ার, রাইট? আচ্ছা 6 মিলি অ্যাম্পিয়ার হইলে আমার এই রেজিস্টার অ্যাক্রসে ড্রপ হইতো কত? ড্রপ হইতো 6 ভোল্ট। আর এই মসফেটের ভোল্টেজ কত হইতো? মসফেটের ভোল্টেজ হইতো -1 ভোল্ট। আচ্ছা, তারপরে আমি যেটা ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে কোনো ডিভাইসে আসলে কোনো প্যাসিভ ডিভাইসে এই ধরনের বিহেভিয়ার দেখা যাবে না। কেন দেখা যাবে না? দেখেন, আচ্ছা আমি ওদের যে এক্সাম্পলটা দিই, যে চিন্তা করেন যে আপনার কাছে একটা 5 ভোল্টের জেনার ডায়োড আছে। ঠিক আছে, জেনার ডায়োড আছে 5 ভোল্ট। এই 5 ভোল্টের একটা জেনার ডায়োড আপনি একটা এলইডি অ্যাক্রসে কানেক্ট করে দিলেন। যে এলইডিটা জ্বলতে হয়তো 1 ভোল্ট লাগে, কথার কথা। এলইডিটা কি জ্বলবে? না, জ্বলবে না, রাইট? কেন জ্বলবে না? এটা কারণ হলো যে জেনার 5 ভোল্টের জেনার মানে কি? জেনারটা যখন রিভার্স ব্রেকডাউনে থাকে তখন জেনারের অ্যাক্রসে ভোল্টেজ থাকে 5 ভোল্ট, কিন্তু এই ভোল্টেজটা কিন্তু জেনারটা নিজে জেনারেট করে না, রাইট? বেসিক্যালি যেটা হয় যে আমার একটা এক্সটার্নাল সার্কিট দরকার, বা একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দরকার, বা এক্সটার্নাল সোর্স দরকার, যেই সোর্সটা এই জেনারেটরটাকে ব্রেকডাউনে নিয়ে যাবে। ওকে, সেই ব্রেকডাউনে যাওয়ার পর জেনারটা বেসিক্যালি যেটা করে সেটা হলো সে 5 ভোল্টে ফিক্স হয়ে যায়। তারপরে আর এর চেয়ে বেশি ভোল্টেজ আর জেনারটা নিজের অ্যাক্রসে নিতে দেয় না। ঠিক আছে? তো যে কোনো প্যাসিভ ডিভাইসে আসলে এইরকম, যে আমি যে বলতেছি যে আমি একটা ডিভাইস বানাইছি যেটা একটা কারেন্ট সোর্সের মতো বিহেভ করে, এটার মানে কি এইটা যে মসফেটটা নিজে কারেন্ট তৈরি করতেছে? না। ওকে, বাই ট্রানজিস্টরটা কি নিজে কারেন্ট তৈরি করতেছে? না। বেসিক্যালি এই ট্রানজিস্টরটা যেটা করে সেটা হলো যেই পাওয়ার সোর্সটা আছে বা এক্সটার্নাল যেই সোর্সটা আছে, সেই সোর্স থেকে যে কারেন্টটা আসে সেই কারেন্টটাকে কন্ট্রোল করে। অলরেডি একটা সোর্স, ইউ নিড অ্যান এক্সটার্নাল সোর্স, যেই সোর্সটা তোমাকে কারেন্ট সাপ্লাই দিবে। কারেন্ট সাপ্লাই দেওয়ার সময় যখন কারেন্ট সাপ্লাই দিচ্ছে তখন এই ট্রানজিস্টরটা বলতে পারবে যে আচ্ছা আমি 1 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নিব না, বা 2 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নিব না। ট্রানজিস্টরটা নিজে থেকে 1 মিলি অ্যাম্পিয়ার 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করতে পারবে না। সিমিলার টু দিস জেনার, যে জেনারটা যেরকম নিজে থেকে 5 ভোল্ট তৈরি করতে পারতো না, তার একটা এক্সটার্নাল সোর্স লাগতো, যেই সোর্স তাকে ব্রেকডাউনে নিয়ে যাবে। তারপরে ব্রেকডাউনে যাওয়ার পরে সে বেসিক্যালি সোর্সকে বলতে পারতো যে না আমি 5 ভোল্টে বসে থাকবো, এর চেয়ে বেশি নিচে আর যাবো না। সেম ফর ট্রানজিস্টর। ঠিক আছে, যে ট্রানজিস্টরও বেসিক্যালি এক্সটার্নাল যেই সাপ্লাইটা আছে ওই সাপ্লাইটাকে বলতে পারে যে আচ্ছা আমি একটুকু পর্যন্ত যাইতে পারবো, আর যাইতে পারবো না। তো এই সিনারিওটা যখন হবে, এটার মানে কি? এটার মানে হলো সাপ্লাই আছে 5 ভোল্ট, এই রেজিস্টার একটা ড্রপ হইতেছে 6 ভোল্ট, তাহলে এক্সট্রা 1 ভোল্ট কে দিচ্ছে? এক্সট্রা 1 ভোল্টকে তো এই মসফেটটাকে দিতে হবে, রাইট? এটা হয়তো আরো পাওয়ারের চিন্তা করলে হয়তো আরো বেটার বোঝা যায় যে আমার এই রেজিস্টারের অ্যাক্রসে পাওয়ার, এই রেজিস্টার কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে। এই রেজিস্টার পাওয়ার কনজিউম করতেছে যদি I²R দেই তাহলে 6² হলো 36 ওয়াট। 36 হয়তো মিলি ওয়াট হবে যেহেতু মিলি অ্যাম্পিয়ার আর ভোল্ট। ওকে, তো 36 মিলি ওয়াট পাওয়ার হয়তো এটা কনজিউম করতেছে। আচ্ছা, কারেন্ট কত? কারেন্ট হলো 6 মিলি অ্যাম্পিয়ার। এই সোর্সের ভোল্টেজ হলো 5 ভোল্ট। এই সোর্স তাহলে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতেছে? এই সোর্স হলো 30 মিলি ওয়াট পাওয়ার সাপ্লাই দিতেছে। তো এই সোর্স সাপ্লাই দিতেছে 30 মিলি ওয়াট পাওয়ার, আর এই রেজিস্টার কনজিউম করতেছে 36 মিলি ওয়াট পাওয়ার, তাহলে বাকি 6 মিলি ওয়াট পাওয়ার কোথা থেকে আসতে হবে? অবশ্যই এই ডিভাইসটা থেকে আসতে হবে। কিন্তু এইটা তো একটা প্যাসিভ ডিভাইস, অ্যাজ আই সেড, যে লাইক এ জেনারেটর। ট্রানজিস্টর
মানে ইন সাম সেন্স ইট ইজ এ প্যাসিভ ডিভাইস লাইক এ জেনার ডায়োড। তো জেনার ডায়োড যেরকম নিজে থেকে কোনো পাওয়ার সাপ্লাই দিতে পারে না, এক্সটার্নাল পাওয়ারটাকে সে রেগুলেট করতে পারে, সিমিলারলি একটা ট্রানজিস্টরও নিজে থেকে কোনো পাওয়ার সাপ্লাই করতে পারবে না, এক্সটার্নাল যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটাকে সে রেগুলেট করতে পারবে। তো যদি তাই হয় তাইলে একটা ট্রানজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কখনো আসলে নেগেটিভ হতে পারবে না। মানে একটা ট্রানজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ নেগেটিভ হয়ে যাওয়া মানে এটা বেসিক্যালি পাওয়ার কনজাম্পশন থেকে পাওয়ার সাপ্লাই মোডে চলে গেছে, এবং একটা ট্রানজিস্টর তো আসলে পাওয়ার সাপ্লাই দিতে পারে না। ওকে, তো এই রিজনে কখনো যাবে না। তো কখনো যদি না যায় তাহলে বিহেভিয়ারটা কী হবে? তাইলে আমি যদি এখানে 3 ভোল্ট দেই, মানে আমি যেটা বললাম যে এই বিহেভিয়ারটা কখন দেখতাম, এই বিহেভিয়ারটা দেখতাম যদি 3 ভোল্ট অ্যাপ্লাই করার পরেও আমার ট্রানজিস্টরটা এমনি বিহেভ করতো। ওকে, আচ্ছা, তো তার মানে ডেফিনেটলি 3 ভোল্ট অ্যাপ্লাই করলে এই ইকুয়েশন মাইনে আমার ট্রানজিস্টরটা বিহেভ করতে পারবে না। তো ট্রানজিস্টরটাকে তাহলে কেমনে বিহেভ করতে হবে? তো তখন আমি বেসিক্যালি যেটা বলি যে সেটা হইলো এই যে 2.5 ভোল্টে কী হয়েছিল, 2.5 ভোল্টে হইলো এই সিনারিওটা হয়েছিল, রাইট? যে সাপ্লাই আছে 5 ভোল্ট, এই রেজিস্টার 5 ভোল্ট পাওয়ার খায়া ফেলাইছে, আর মসফেটের জন্য বেসিক্যালি কোনো ভোল্টেজ বাকি নাই। তো মসফেট একদম জাস্ট জিরো ভোল্টে এসে বসছে। তো এখন যদি আপনার যে কন্ট্রোল সিগন্যালটা যদি বাড়ানো, এই কোয়েশনটা মানলে মসফেটকে এখন নিচে নেমে যেতে হবে, অর্থাৎ নেগেটিভে চলে যেতে হবে। তো মসফেট এখন আর নেগেটিভে যাবে না, কারণ নেগেটিভে যাইতে হলে তো মসফেটকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, আর মসফেটের তো পাওয়ার সাপ্লাই দেওয়ার ক্যাপাবিলিটি নেই। তো মসফেট বেসিক্যালি এখন যেটা করবে সে এই যে জিরোতে এসে বসছে, এই জিরোতে এসে বসে থাকবে। তো আপনি যদি এখানে 2.5 ভোল্টও দেন তাইলেও আপনার মসফেটের অ্যাক্রসে ভোল্টেজ 0 ভোল্টই থাকবে, আর এই ভোল্টেজটা 5 ভোল্টই থাকবে। তো বেসিক্যালি তার মানে এই যে 2.5 ভোল্ট ক্রস করার পরে মসফেটটা তখন কনস্ট্যান্টলি 0 ভোল্টেজেই থাকবে। আপনি যত আর ইনপুটে কন্ট্রোলে ভোল্টেজ যতই বাড়ান না কেন, আর মসফেটের অ্যাক্রসে আর ভোল্টেজ চেঞ্জ হবে না। তো তখন মসফেটটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো তাইলে আমার এই মসফেটটা তাইলে এটার যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স রাখতাম, এটা কী আঁকতাম? তো মসফেট তাইলে যতক্ষণ পর্যন্ত এইটার অ্যাক্রসে ভোল্টেজ 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটা কারেন্ট সোর্সের মতো বিহেভ করতে পারতেছে। আর যখনই ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে তারপরে কন্ট্রোল সিগন্যাল বাড়াইলেও এইটা আর নিচে নামবে না। তো এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো শর্ট সার্কিটের আইভি কি? শর্ট সার্কিটের আইভি হইলে এটা, রাইট? তো ইন সাম ওয়ে ইউ ক্যান মোটিভেট ইট। আচ্ছা, আমি এখন যে আর্গুমেন্ট যেই স্টাইলে আর্গুমেন্টটা দিলাম, এটা হইল দিস ওয়াজ নট এ ডিরাইভেশন। ওকে, দিস ওয়াজ নট এ ডিরাইভেশন, দিস ওয়াজ এ মোটিভেশন। যে যদি আমার কাছে এরকম একটা হাইপোথেটিক্যাল ডিভাইস থাকতো, তাইলে যে আমি যে বললাম যে শর্ট সার্কিটের পরে এটার পরে এটা হয়ে গেল, কি বলে, শর্ট হয়ে গেল, ঠিক আছে? তো আসলে এখন মানে ইউ ক্যান ডিজাইন এ হাইপোথেটিক্যাল সিনারিও এটা শর্ট না হয়ে ওপেনও তো হইতে পারতো। মানে আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এমন একটা মোডে নেওয়া যেই মোডে এটার পাওয়ার সাপ্লাই দিতে পারবে না। তো পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য যে এক্স্যাক্টলি শর্টই হইতে হবে সেরকম না। যদি ওপেন সার্কিট হয়ে যায় তাহলে তো এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা ডিসকানেক্টেড হয়ে গেলে তো সেটা কাজ করবে না। তো ইন সাম সেন্স হয়তো মানে এখান থেকে এই ফিলটা পাওয়া যায় যে এইটাই হওয়ার কথা। ওকে, এবং তোমরা হয়তো খেয়াল করে থাকবা যে কোনো প্যাসিভ ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু এই জায়গায় আর এই জায়গায় আইভি ক্যারেক্টারিস্টিক্সে কোনো পার্ট থাকে না, কোনো প্যাসিভ ডিভাইসেরই থাকে না। সেটা রেজিস্টার বলো, ডায়োড বলো, জেনার ডায়োড বলো, ট্রানজিস্টর বলো, এই 2 কোয়াড্রেন্টে কিন্তু কোনো প্যাসিভ ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স থাকবে না। কেন থাকবে না? কারণ এই 2 কোয়াড্রেন্টে আইভি ক্যারেক্টারিস্টিক্স থাকা মানে যখন এই কোয়াড্রেন্টে বা এই কোয়াড্রেন্টে অপারেট করবে তখন ওই ডিভাইসটাকে পাওয়ার সাপ্লাই দিতে হয়। ওকে, যেমন একটা ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজ সোর্সের আইভি হইলো এইরকম, রাইট? বা কারেন্ট সোর্সের আইভি কীরকম? কারেন্ট সোর্সের আইভি হইলো এইরকম। তো একটা ভোল্টেজ সোর্স যখন এই যে এই XY প্লেনের ফার্স্ট কোয়াড্রেন্টে অপারেট করে, এই জায়গায় অপারেট করে, তখন কিন্তু ভোল্টেজ সোর্সটা আসলে পাওয়ার কনজিউম করে, পাওয়ার ডেলিভার করে না। সিমিলারলি কারেন্ট সোর্সও যখন এই জায়গায় অপারেট করে তখন কিন্তু পাওয়ার কনজিউম করে, ডেলিভার করে না। তোমরা ইজিলি হইলো একটা ইয়াতে চেক করে দেখতে পারো, মানে যে কোনো একটা সার্কিট বানায় চেক করে দেখতে পারো যে ওই প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে ভোল্টেজ কারেন্ট গুণ দিলে দেখবা যে এই কোয়াড্রেন্টে যখন থাকে তখন পাওয়ার কনজিউম করে, এই কোয়াড্রেন্টে যখন থাকে তখন পাওয়ার কনজিউম করে। সিমিলারলি এই থার্ড কোয়াড্রেন্টেও যখন থাকে তখন পাওয়ার কনজিউম করে, পাওয়ার ডেলিভার করে যখন এই 2 কোয়াড্রেন্টে অপারেট করে। ওকে, তো
তো তাহলে তুমি যদি একটা প্যাসিভ ডিভাইস বানাও, প্যাসিভ ডিভাইস যদি বানাও এবং যেই ডিভাইস পাওয়ার আসলে ডেলিভার করতে পারবে না, তাইলে ওই ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্সের কোনো অংশই এই সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারবে না। তো তার মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু স্টে আইদার ইন দিস কোয়াড্রেন্ট অর দিস কোয়াড্রেন্ট, এবং সেটা যদি একটা কারেন্ট সোর্স হয়, তো কারেন্ট সোর্স হইলো তাইলে কারেন্ট সোর্স তাইলে সর্বোচ্চ কটটুক পর্যন্ত আসতে পারবে, মানে এই কোয়াড্রেন্টের কটটুক কাছে পর্যন্ত আসতে পারবে, এই জায়গা পর্যন্ত আসতে পারবে, এরপরে তো ওইদিকে যাইতে পারবে না। তো এরপরে যদি আইভি ক্যারেক্টারিস্টিক্সটাকে কোনো জায়গায় যাইতে হয়, তাহলে কোন দিকে যাইতে হবে? যদি তুমি কন্টিনিউটি মেনটেন করতে চাও, তাহলে অবশ্যই নিচের দিকেই যাইতে হবে, রাইট? মানে ইন সাম সেন্স একটা ট্রানজিস্টর, ইট ইজ ইনএভিটেবল যে একটা ট্রানজিস্টর যদি মানে কারেন্ট সোর্স হিসেবে অপারেট করে, তাহলে এটাকে এই জায়গায় এসে একটা শর্ট সার্কিটের মতো ওই কাজ করতে হবে। ওকে, আরেকটা অপশন হইতে পারতো যে এটা হইলো এই ড্রপটা আরও আগেই হয়ে গেছে, অর্থাৎ আমার আইভিটা এরকম যে এই জায়গায় এসে এই ড্রপ হয়ে তারপর এইটার পিছনে চলে গেছে। তো এইটাও হয়, এটা কখনো হয় যে রিয়েল ডিভাইসে যখন রিয়েল বিজেটিতে আমরা বলি যে এটা এক্স্যাক্টলি 0 ভোল্টে এসে শর্ট হয় না, 0.2 ভোল্টে এসে শর্ট হয়। তো এটা তো আমি ধরো এই নন লিনিয়ারিটি বা এই নন আইডিয়ালিটি বা এই কমপ্লিকেশনটা তো ফালাই দিছি, রাইট? আচ্ছা, তো এইটাই ঠিক আছে। আচ্ছা, তো এইটা দিয়ে কাইন্ড অফ এই আলোচনাটা কেন বললাম? এই আলোচনাটা বললাম হলো এইটা মোটিভেট করার জন্য, এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা মোটিভেট করার জন্য যে আমি যদি এমন একটা ডিভাইস বানাইতাম যে এটা একটা কারেন্ট সোর্স হিসাবে কাজ করে এবং এটা একটা কন্ট্রোলড কারেন্ট সোর্স হিসাবে কাজ করে, তাইলে এই ডিভাইসটাকে, এবং সেটা একটা প্যাসিভ ডিভাইস, তাইলে এই ডিভাইসটাকে আলটিমেটলি আমাকে এই শর্ট সার্কিট লাইনের উপর আইসা পড়াই লাগতো, ঠিক আছে? এইটা কাইন্ড অফ মোটিভেট করার জন্য। আচ্ছা, ওকে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মানে when you introduce these ideal versions of these transistors, যে একটা আইডিয়াল বিজেটি কেমন হইতো বা একটা আইডিয়াল ফেট কেমন হইতো, তো ইউজুয়ালি তো আমাদের ফেটের অ্যানালাইসিসগুলো কমপ্লিকেটেড থাকে, রাইট? যে মানে মসফেটের অ্যানালাইসিসগুলো কমপ্লিকেটেড থাকে, কারণ মসফেটের ওই ইকুয়েশনটা খুবই নন লিনিয়ার এটসেট্রা। তো এই জায়গায় এসে ফেটের অ্যানালাইসিসগুলো আসলে আরও বেশি সিম্পল হয়ে যাবে। কারণ কি? কারণ ওই যে তোমাকে ওই ইনপুট কারেন্টটা নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ কারেন্ট তো নাই, বেসিক্যালি যা ভোল্টেজ আছে তাই। তো ওই ভোল্টেজ দিয়ে ধুমধাম অনেক অ্যানালাইসিস করে ফেলা যায়। তো ওকে, আচ্ছা, তো তারপরে কি বলবো? আচ্ছা, তো এখন এই যে দুইটা রিজন আছে, এই দুইটা রিজনকে এখন দুইটা ট্রানজিস্টরের জন্য দুইটা রিজনের নাম আলাদা। তো এই অ্যাপ্রোচে গেলে যেটা হয় যে খুবই ইজিলি অ্যাটলিস্ট আইডিয়াল ভার্সনগুলো তোমার আইডিয়াল বিজেটি, আইডিয়াল ফেট একদম পাশাপাশি পড়ায় ফেলা যায়, ঠিক আছে? যে যেহেতু অলমোস্ট কোনো আইভি ক্যারেক্টারিস্টিক্সে কোনো ডিফারেন্সই নেই, জাস্ট কন্ট্রোল সিগন্যালটাতে ডিফারেন্স, তো খুবই ইজিলি প্যারালেলি পড়ায় ফেলা যায়। আচ্ছা, তো আমি সাধারণত স্টুডেন্টদেরকে যেভাবে বলি যে যদি এরকম একটা আইডিয়াল ডিভাইস থাকে, তো বিজেটির জন্য এই রিজনটাকে বলে অ্যাক্টিভ, আর এই রিজনটাকে বলে স্যাচুরেশন, আর মসফেটের জন্য এই রিজনটাকে বলে স্যাচুরেশন, আর এই রিজনটাকে বলে ট্রায়োড। ওকে, তো এইটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বিজেটি স্যাচুরেশন আর মসফেটের স্যাচুরেশন এক জিনিস না। তো এটা ওদেরকে আবার একটু মোটিভেশন দেওয়া লাগে যে কোনটা কি, মানে বেসিক্যালি কারণটা হলো যেটা যে বিজেটি স্যাচুরেশন যে টার্মটা, এই টার্মটা ডিফাইন করা বিজেটির ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে, আর মসফেটের স্যাচুরেশন টার্মটা ডিফাইন করা হইলো মসফেটের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে। তো দুইটা আসলে দুই ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করা, দুই ক্যারেক্টারিস্টিক্সেই স্যাচুরেশন টার্মটা মেক সেন্স। যে স্যাচুরেশন বলতে তো আমরা এমন একটা বোঝাই যে কার্ভের একটা পোর্শন যদি এভাবে উঠে ধরলাম ফিক্সড হয়ে যায় আর নড়ে না, এরকম অবস্থায় যদি চলে আসে, তখন আমরা সেই পার্টটাকে স্যাচুরেশন বলি। তো বিজেটির ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে বেসিক্যালি এই কাহিনীটাই হয় যে বিজেটির যখন শর্ট সার্কিট হয়ে যায় তখন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা ফ্ল্যাট হয়ে যায়, আর মসফেটের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে মসফেট যখন কারেন্ট সোর্সের মতো বিহেভ করে তখন এটা ফ্ল্যাট হয়ে যায়। দুই গ্রাফেই দুইটা ফ্ল্যাট হয়, কিন্তু আনফর্চুনেটলি দিস ইজ অ্যান আনফর্চুনেট থিং যে দুই গ্রাফ থেকে ডিফাইন্ড। এনিওয়ে, তো আমি ইনিশিয়ালি মানে বিফোর ডেলভিং ইনটু রিয়েল বিজেটি বা রিয়েল মসফেট,
এই রিয়েল ডিভাইসগুলোতে ঢোকার আগে আমি হয়তো ঢোকার আগ পর্যন্ত আমি হয়তো এই রিজনগুলোকে এরকম অ্যাক্টিভ বা স্যাচুরেশন আমরা বলি না, আমি এটাকে কারেন্ট সোর্স রিজন বলি, আর এটাকে শর্ট সার্কিট রিজন বলি। ওকে, তো আমি যখন এই আইডিয়াল ট্রানজিস্টর দিয়ে একটা সার্কিট বানাবো, তখন আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবো যে আচ্ছা এই সার্কিটে এই ট্রানজিস্টরটা শর্ট সার্কিট হিসেবে বিহেভ করতেছে নাকি কারেন্ট সোর্স হিসেবে বিহেভ করতেছে। কারেন্ট সোর্সকে অনেক সময় আমি কারেন্ট সোর্সের পরিবর্তে অ্যাম্প্লিফিকেশন রিজনও বলি, কারণ আমরা অ্যাম্প্লিফায়ার যখন ডিজাইন করি তখন এই রিজনটা ব্যবহার করেই ডিজাইন করি। ঠিক আছে, যে ইন অল অ্যাম্প্লিফায়ার্স আমরা মসফেটের এই কারেন্ট সোর্স রিজনটাই ইউজ করি। ওকে, তো এইটাই আসলে আরও একটা মোটিভেশন ছিল যে বেসিক্যালি মসফেট না, মানে ইন জেনারেল ট্রানজিস্টরের যে এই কারেন্ট সোর্স রিজনটা আমরা কোনো অ্যাপ্লিকেশনই দেখাই না, বা হয়তো বিকজ অফ দ্য অ্যাপ্রোচ দ্যাট উই টিচ, বিকজ অফ দ্য অ্যাপ্রোচ ইন হুইচ উই টিচ, আমাদের ওই যে আমরা এত কমপ্লিকেটেড অ্যানালাইসিসের মধ্যে এত আগেই ঢুকে যাই, তো ওই অ্যানালাইসিস পার করার পরে তারপর ওদের অ্যাপ্লিকেশনে যাব, ওই সময়টাই থাকে না। তো আমরা যদি এই আইডিয়াল ট্রানজিস্টরের জায়গাটাতে কিছু সময় কাটাই, তাইলে ওই সময়টাতে ওদের এই ট্রানজিস্টরের যে অ্যাম্প্লিফায়ার হিসাবে যে অ্যাপ্লিকেশনগুলো, এরকম কিছু ছোটোখাটো 2-3টা অ্যাপ্লিকেশন আমরা খুব ইজিলি দেখা ফেলতে পারবো, বিকজ দ্য অ্যানালাইসিস ইজ সো সিম্পল। আচ্ছা, তো তারপরে আমি খুবই সিম্পল কিছু অ্যানালাইসিসে চলে যাই। যেমন এক্সাম্পল কমন এমিটার অ্যাম্প্লিফায়ার বা কমন সোর্স অ্যাম্প্লিফায়ার। ওকে, আমি হয়তো মসফেট দিয়েই দেখাই। নাও কনসিডার দিস মসফেট অ্যাজ অ্যান আইডিয়াল ফেট। ওকে, তো দিস ইজ মাই কমন সোর্স অ্যাম্প্লিফায়ারের কনফিগারেশন। ধরলাম এখানে কিছু একটা আছে, ওকে, তো এখন তো এই অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন অ্যানালাইসিস পড়ানো ওদের অনেক সহজ হয়। কারণ কি? কারণ আমি যখন ফেট ইন্ট্রোডিউস করি বা বিজেটি ইন্ট্রোডিউস করি, ওই যে আইডিয়াল ভার্সনটা ইন্ট্রোডিউস করি, এবং ওইখানে ওদের আইভি ক্যারেক্টারিস্টিক্সের যে আইডিয়াটা দেই, তো ওটা ইন্ট্রোডিউস করার সময় তো বেসিক্যালি এই কনফিগারেশন থেকে ইন্ট্রোডিউস করি, রাইট? যে এরকম একটা কনফিগারেশনে এরকম একটা ডিভাইস বানাইছে, এটা কেমনে বিহেভ করবে, তো এটা যে শর্ট সার্কিট হয়ে যায়, ওই যে পাওয়ার থেকে যে ইনটিউশনটা আসে বা মোটিভেশনটা আসে, ওটা যখন দেই, তো এই সার্কিটের অ্যানালাইসিস ওরা অলরেডি করে ফেলছে। তো এটার জাস্ট যে এটার একটা অ্যাম্প্লিফিকেশন বিহেভিয়ার আছে, এটা এখান থেকে খুব ইজিলি বলে ফেলা যায়। তো এটা ধরলাম আমার একটা ফেট, এবং এটা একটা আইডিয়াল ফেট। তো আইডিয়াল ফেট যেহেতু এইটার যে এই কারেন্টটা হইল আইডি ইকুয়ালস টু সাম জিএম গুণ ভিজিএস। ওকে, তো তারপর আমি বলি আচ্ছা, তো এইটা হলো ইনপুট ভোল্টেজ, এটা ধরেন আউটপুট ভোল্টেজ। তো এই আউটপুট ভোল্টেজের ইকুয়েশন কী হবে? তো কারেন্ট যদি হয় তো ভিজিএস এখন কি? ভিজিএস হইল ভি ইন, আর তাইলে আইডি কি হবে? আইডি হবে জিএম ভি ইন। তাইলে আর এটার ভ্যালু ধরলাম আর, তাইলে এই ভি আউট কী হবে? ভি আউট হবে হইল ভিডিডি মাইনাস জিএম ভি ইন। ওকে, তো এই কোয়েশন থেকে তারপর ওদেরকে বলি যে আচ্ছা এখন এই কোয়েশনটার দিকে তাকান। ধরলাম সাপোজ ভিডিডিটা আমরা যদি না থাকতো, তাহলে এইটা কিসের মতো বিহেভ করে? তো ইজিলি বোঝা যায় যে এইটা এখানে একটা অ্যাম্প্লিফিকেশন মতো কিছু। যদি জিএম গ্রেটার দেন 1 হয়, তাইলে বেসিক্যালি যেটা হইতেছে যে ইনপুট ভোল্টেজটা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে আউটপুটে আসতেছে। তারপরে দেখে এই কনস্ট্যান্টটা নেগেটিভ, তার মানে এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, যে ইনপুট সিগন্যাল যেই ডাইরেকশন অসিলেট করবে, আউটপুট সিগন্যাল তার অপোজিট ডাইরেকশন অসিলেট করবে। তারপরে এখানে একটা ভিডিডি টার্ম আছে, অর্থাৎ ইনপুটটা অ্যাম্প্লিফাই হয়ে আউটপুটে আসবে, কিন্তু এটা একটা শিফট হয়ে আসবে। ঠিক আছে, তো মানে কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের যেই একদম ইনহেরেন্ট যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, যে এটা ইনভার্ট করে, তারপর এটার একটা শিফট থাকে, এই সব ক্যারেক্টারিস্টিক্স একদম সাথে আর কি, মানে বিকজ অফ দি সিম্পল অ্যানালাইসিস একেবারে সাথে এখান থেকে চলে আসে। আচ্ছা, তারপর আমি বলি যে আচ্ছা, তো আপনি ভি আউটের সাথে ভি ইনের গ্রাফ প্লট করেন। দিস ইজ ভি আউট অ্যান্ড দিস ইজ ভি ইন। তো এই ইকুয়েশনের গ্রাফ কেমন হবে? আচ্ছা, স্লোপ নেগেটিভ, আর ওয়াই এক্সিসকে হইলো ভিডিডিতে ইন্টারসেক্ট করবে, তাইলে এরকম হয়ে যাবে, রাইট? আচ্ছা, তারপরে আমি যদি ভিএন বাড়াইতেই থাকি, মানে ভিএন যদি বাড়াইতে থাকি, এই পয়েন্টের পরে কি হবে?
তো এইটা যদি নিচের দিকে কন্টিনিউ করে, এটার মানে কি? নিচের দিকে কন্টিনিউ করার অর্থ হইল যে ভি আউট নেগেটিভ হয়ে গেছে। ভি আউট কি? ভি আউট তো মসফেটের অ্যাক্রসের ভোল্টেজ, এবং আমি ওই যে ওদের আগে মোটিভেট করে আসছি যে মসফেটের অ্যাক্রসের ভোল্টেজ নেগেটিভ হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তো ওই যে পাওয়ার সাপ্লাই মোডে চলে যাবে, এবং কোনো প্যাসিভ ডিভাইসে আসলে পাওয়ার সাপ্লাই করতে পারে না। তো তারপর ওরা অলমোস্ট সাথে সাথেই বোঝা যায় যে আচ্ছা তাইলে এখানে এটা এই জায়গায় ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর যদি ইনপুটটা আমি করি, ইনপুটটা যদি কমাইতে থাকি, ঠিক আছে, ইনপুট যখন 0 করব তখন এই আইডি কত হবে? আইডি হবে 0, অর্থাৎ তখন ভি আউট হবে হইল এই ভিডিডি এর সমান। দিস ইজ মাই ভিডিডি। আচ্ছা, ইনপুট যদি 0 থেকে আরও কমাই দিই, নেগেটিভ করে দেই, তখন কি হবে? আচ্ছা, তখন হইল আমি ওদের বলি যে ওকে, এটা হয়তো একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া লাগে যে আমরা যখন এই চ্যানেলে যখন ইনপুটে যখন নেগেটিভ ভোল্টেজ দেই, তো নেগেটিভ ভোল্টেজের জন্য মানে অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে না। এবং এইটাও আসলে ওই যে পাওয়ারের আইডিয়া থেকে বোঝানো যাবে যে অপোজিট ডাইরেকশনে যদি পাওয়ার ফ্লো করতো তাহলে বেসিক্যালি এই ভোল্টেজ সোর্সের ভিতরে পাওয়ার ঢুকতো। তো ভোল্টেজ সোর্সের ভিতরে পাওয়ার ঢুকলে তো এটা পাওয়ার কনজিউম করতো। তো এটা যে পাওয়ারটা কনজিউম করবে, ওই পাওয়ারটা সাপ্লাই করবে কে? এই মসফেটটাকে সাপ্লাই করতে হবে। এই কারণে অপোজিট ডাইরেকশন আসলে কারেন্ট ফ্লো করা সম্ভব না। ওকে, তো তাইলে এটা ওই যে ভিন 0 হইলে এই আইডি যে 0 হয়ে যায়, ওইটা এই ভিন নেগেটিভ করলেও আইডি 0-তে এসেই বসে থাকবে। তো তাইলে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকটা কী হবে? এই সাইড থেকে এখানে চলে যাবে। তো এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তাইলে আমার এই ইকুয়েশনটা ভ্যালিড কখন? এই ইকুয়েশনটা ভ্যালিড শুধু এই রিজনটাতে। আমার ভিন যদি অনেক বেশি বাইরে যায় তাইলে সে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যেয়ে তারপরে থেমে যাবে, আর অ্যাম্প্লিফিকেশন হবে না। সিমিলারলি ভিন যদি অনেক কমে যায় তাইলে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যেয়ে তারপরে সে আর অ্যাম্প্লিফিকেশন করবে না, ওই জায়গায় এসে বসে থাকবে। তো কমন এমিটার মানে আপনারা তো হয়তো পড়ছেন যে কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের একটা ক্লিপিং ক্যারেক্টারিস্টিক্স আছে, যে আপনার এটা আর কি সার্কিট ডিজাইনের ভাষায় হেডরুম আর লেগরুম বলে, যে সিগন্যাল কত উপরে উঠতে পারবে অ্যাম্প্লিফিকেশন থামার পর্যন্ত, আর অথবা কত নিচে নামতে পারবে। একটা নির্দিষ্ট পয়েন্টের উপরে অ্যাম্প্লিফিকেশন হয় না, এবং একটা নির্দিষ্ট পয়েন্টের নিচে অ্যাম্প্লিফিকেশন হয় না, ঠিক আছে, মানে সিগন্যালটা কাটে যায়। তো কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের এই ক্যারেক্টারিস্টিক্সটা আছে। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা অনেক সময় অনেক অ্যানালাইসিস করার পরে তারপরে হয়তো বুঝি, কিন্তু এটা এই সিম্পল মানে আমার মানে ইনহেরেন্ট আইডিয়াল ট্রানজিস্টর, কোট আনকোট আইডিয়াল ট্রানজিস্টর আমি যেটাকে বলতেছি, ওইটার মডেলটাই এত সিম্পল যে এটা অলমোস্ট সাথে সাথে আর কি বুঝে ফেলা যায় যে আচ্ছা এখানে একটা ক্লিপিং বিহেভিয়ার থাকবে, যে আমার এই সিগন্যালটা একটা নির্দিষ্ট রেঞ্জের পরে ভি আউটার উপরে উঠতে পারবে না। তো এখানে হেডরুম আর লেগরুম এক্স্যাক্টলি বোঝা যায় যে আমার উপরে ভোল্টেজ কত, ভিডিডি, আর নিচের ভোল্টেজ হলো গ্রাউন্ড। তো ভি আউট কখনো ভিডিডির উপরে উঠতে পারবে না, আর গ্রাউন্ডের নিচে নামতে পারবে না। ওকে, তো তাইলে আমাকে সিগন্যালটা বেসিক্যালি এমনভাবে সেট করতে হবে যে মানে আমার এই ডিস্টেন্সের মধ্যে থাকে। ওকে, তো এখান থেকে তারপরে আমি যখন প্রথমবার সিএসি 251 পড়েছিলাম, তো এখান থেকে খুব ন্যাচারালি বায়াসিংয়ের একটা ট্রানজিশন করা যায়, যে বায়াসিংয়ের কনসেপ্টটা ওদের বুঝাই দেওয়া যায়। যে বায়াসিং জিনিসটা কি? বায়াসিং জিনিসটা হইলো আমরা যে সিগন্যাল ভোল্টেজের সাথে হইলো এই সিগন্যাল ভোল্টেজকে উপরে বা নিচে নামায় তারপর ইনপুটে পাঠাই। ওকে, তো মানে সিগন্যাল ভোল্টেজটাকে শিফট করে তারপর ইনপুটে পাঠাই। কেন? ওই যে কারণ আমাকে বেসিক্যালি এইটুক ব্যবহার করতে হবে। তো আমার সিগন্যালটা যদি এই জায়গায় অসিলেট করে তাহলে তো বেসিক্যালি সিগন্যালের এই পোর্শনটা আর কোনো অ্যাম্প্লিফিকেশন পাবে না। ওকে, তাহলে আমার এই জায়গায় একটা এই জায়গায় আমি এইভাবে একটা সিগন্যাল দিছি ইনপুটে, তো সিগন্যালের নেগেটিভ পোর্শন তো বেসিক্যালি এই সব ক্লিপিংয়ের জন্য খাওয়া যাবে। তো তাইলে আমরা এটা অ্যালিভিয়েট করি কেমনে? অ্যালিভিয়েট করি হলো সিগন্যালটা অ্যাকচুয়াল যে সিগন্যালটা আমি অ্যাম্প্লিফাই করতে চাই, ওই অ্যাম্প্লিফিকেশনের জন্য সিগন্যালটাকে শিফট করে তারপর হইলো আমার ট্রানজিস্টার যে অ্যাম্প্লিফায়ার সেটার মধ্যে পাঠাই। তো এই শিফটিংটাই বেসিক্যালি বায়াসিং। ওকে, তো এইটা একটা ঠিক যে ওদের হইলো এটা তারপর বোঝানো থাকে যে হ্যাঁ সিগন্যাল ইনপুটে শিফট করে পাঠাইছে, আউটপুটেও একটা বায়াসিং থাকে। তো ওই বায়াসিংটা দূর করা যায় কেমনে? তো এটা তো আমরা আসলে খুবই জানি যে আমরা সাধারণত এখানে একটা ক্যাপাসিটর লাগাই দিই। ক্যাপাসিটর লাগাই দিলে এই যে এক্সট্রা যে ডিসি কম্পোনেন্টটা আছে, এই ডিসি কম্পোনেন্টটা চলে যায়। ওকে, তবে ইন্টারেস্টিং ব্যাপার হইল যে এটাকে অ্যাটলিস্ট এই যে মডেলটাকে একটা ডিসি অ্যাম্প্লিফায়ার হিসাবে ইউজ করা যায়। তো এইটাই আর কি, যে মানে মডেলের সিম্পলিসিটির কারণে আমার
মানে সার্কিট অ্যানালাইসিস খুবই সিম্পল হয়ে গেছে, এবং সার্কিট অ্যানালাইসিস সিম্পল হওয়ার ফলে আমি অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন যেই সার্কিটটা কেন ইউজ করতে চাই, যেমন এই সার্কিটটা মানে মসফেটের যে এক্স্যাক্ট মডেল, যে ওই কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা, ওইটা দিয়ে সলভ করতে আর কি আমার খুব প্যারা হবে, এবং সলভ করার পরে যে আমি যে এক্সপ্রেশনটা ওই এক্সপ্রেশন থেকে কোনো কিছু কুলকেনার করতে পারবো না যে আসলে কী হইতেছে, অনেক হয়তো অ্যাপ্রক্সিমেশন করে তারপর আমি ওই ফাইনাল সলিউশন থেকে হয়তো কিছু একটা ইনফরমেশন বার করতে পারবো যে আচ্ছা এটা যদি এই রেঞ্জে ছোটো হয়, এটা যদি ওই রেঞ্জে ছোটো হয়, এমন হয় তাহলে এটা অ্যাম্প্লিফায়ারের মতো ব্যবহার করবে। কিন্তু আমার মসফেটের মডেলটার সিম্পলিফিকেশনের ফলে একদম খুবই ডাইরেক্টলি বাইর হয়ে আসছে যে এটা কীভাবে অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করতেছে, এবং এই অ্যাম্প্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স কী, যে এইটার একটা উপরে একটা ক্লিপিং হইতে পারে, নিচে একটা ক্লিপিং হইতে পারে, তারপর এটার মধ্যে একটা আউটপুট একটা বায়াস থাকবে, তারপর এটা ইনভার্ট করবে। ওকে, ডাইরেক্টলি এই জিনিসগুলো বাইরে হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি হয়তো আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো। ওকে, তো কমন ড্রেইন অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে, কমন ড্রেইন অ্যাম্প্লিফায়ারটা হয়তো ওদের দেখাবো। আচ্ছা, তো এইটা যদি আমার ভি ইন হয়, তো এবং কমন ড্রেইন অ্যাম্প্লিফায়ারের তো আউটপুট নেই এই জায়গা থেকে, দিস ইজ আওয়ার ভি আউট, রাইট। আচ্ছা, তো ভি আউট কী হবে, এটা হলো সাম আর। আচ্ছা, তো এখন ইকুয়েশন সলভ করো, কিন্তু যেহেতু ওই যে মডেল খুব সিম্পল ধরছি, ইকুয়েশন সলভ করা বেশ সহজ। আচ্ছা, কেমনে সহজ, তো আমাকে আইডি বাইর করতে হবে আগে। আইডি কি, আইডি হইল জিএম ভিজিএস, ঠিক আছে। আচ্ছা, এখন ভিজিএস কি, এটা হইল জি, এটা হইল এস। আচ্ছা, তো ভিজিএস হইলে এখন ভি ইন, মানে আমার এই ভোল্টেজটা লাগবে, তো ভিজিএস প্লাস ভিআর, ভিজিএস প্লাস ভিআর ইকুয়ালস টু ভি ইন, রাইট। তাইলে ভিজিএস হইল ভি ইন মাইনাস ভিআর, আর ভিআরটাই তো ভি আউট, তাইলে আইডি কি, আইডি হইল জিএম ভি ইন মাইনাস ভি আউট। আর যদি আইডি জানি তাহলে ভি আউটের ইকুয়েশন কী হবে, আইডি গুণ আর, তাহলে ভি আউট ইকুয়ালস টু আইডি গুণ আর ইকুয়ালস টু আর গুণ এই আইডির ইকুয়েশনটা এখানে বসাই দিব, জিএম ভি ইন মাইনাস ভি আউট। তারপরে এখন একটু সাইড চেঞ্জ করলেই আর কি বাইরে হয়ে যাবে, ভি আউট বাই জিএম আর, এটা তো হয়ে গেছে, ভি আউট বাই জিএম আর ইকুয়ালস টু ভি ইন মাইনাস ভি আউট, তারপরে তাইলে ভি ইন ইকুয়ালস টু ভি আউট ইন্টু 1 + 1 বাই জিএম আর, আর তাহলে ভি আউট কত, ভি আউট হইল ভি ইন বাই 1 + জিএম আর। তো এইটা যদিও একটু ক্যালকুলেশন করা রাখছে, কিন্তু এই সেম প্রবলেমটা ইফ ইউ ট্রাই টু সলভ ইউজিং দ্যাট কোয়াড্রেটিক ইকুয়েশন, তাইলে মানে বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যাবে, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, ওইটা রুট আসবে, মানে ওইটা ক্যালকুলেশন বিকামস মাচ মোর কমপ্লিকেটেড দ্যান দিস। তো এবং এখান থেকে খুব ইজিলি বোঝা যায় যে আচ্ছা, আমার যদি আর অনেক বড় হয় বা জিএম, মানে অর্থাৎ এই ট্রানজিস্টর যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর জিএম, এটাকে আমরা ট্রান্সকন্ডাক্টেন্স বলি, তো এই ট্রান্সকন্ডাক্টেন্সটা যদি অনেক বড় হয়, তাহলে এই টার্মটা একের চেয়ে অনেক বড় হবে, এবং একের চেয়ে যদি অনেক বড় হয় তাহলে ভি আউট হইল অলমোস্ট ভি ইনের সমান হবে, হুইচ ইজ দ্য পারপোজ অফ কমন ড্রেইন অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, যে কমন ড্রেইন অ্যাম্প্লিফায়ার একটা ভোল্টেজ বাফারের মতো কাজ করে। ভোল্টেজ বাফারের মতো কাজ করে, ইনপুটে যে ভোল্টেজটা দেয় আউটপুটে প্রায় সেম ভোল্টেজটাই চলে আসে। তো তখন তারপরে স্টুডেন্টরা জিজ্ঞেস করবে যে স্যার তাহলে লাভটা কী হলো, অ্যাম্প্লিফিকেশন তো হইলো না। আচ্ছা, তো ভোল্টেজ বাফারের উদ্দেশ্য আসলে অ্যাম্প্লিফিকেশন করা না, ভোল্টেজ বাফারের উদ্দেশ্য হইল মানে কাইন্ড অফ পাওয়ারের একটা ব্যাপার আছে। পাওয়ারের ব্যাপারটা হইল যে যদি আমি এই রেজিস্টরটা ডাইরেক্ট ভিনের সাথে কানেক্ট করে দিতাম,
তাইলে আমার এই রেজিস্টার যে পাওয়ার কনজিউম করতে হয় পুরা পাওয়ারটা কি এই ভোল্টেজ সোর্সটাকে সাপ্লাই দিতে হইতো। এখন এই রেজিস্টার যে পাওয়ারটা কনজিউম করতেছে সেই পাওয়ারটা কে সাপ্লাই দিতেছে? ভিডিডি সাপ্লাই দিতেছে। তো ভোল্টেজ বাফারের উদ্দেশ্য হইলো আমরা একটা সোর্স থেকে ভোল্টেজটা নেই কিন্তু পাওয়ারটা নেই না। ওকে, মানে এই সোর্স যে ভোল্টেজটা দিচ্ছে এই ভোল্টেজটাই বেসিক্যালি থ্রু সাম মিনস এই পয়েন্টে চলে আসছে, কিন্তু এই ভোল্টেজ সোর্সটাকে অর্থাৎ ইনপুট ভোল্টেজ সোর্সটাকে কোনো পাওয়ার সাপ্লাই করতে হচ্ছে না। আমার এই যেই সাপ্লাইটা আছে এই সাপ্লাইটাকে পাওয়ার সাপ্লাই করতে হচ্ছে। এবং এটার অনেক সুবিধা আছে যে আমরা সাধারণত ইনপুট ভোল্টেজ সোর্সগুলো এটা কোনো একটা সিগন্যাল সোর্স হয় এবং সিগন্যাল সোর্স অনেক উইক থাকে। আমি কোনো সেন্সর থেকে হয়তো সিগন্যাল পাইতেছি এবং সেখানে ভোল্টেজ সোর্স সেগুলো খুব বেশি পাওয়ার ডেলিভারি করার মেকানিজমও থাকে না। তো আমরা সেই সিগন্যালটাকে নিয়ে তারপরে হইলো সেই সিগন্যালটারই বেসিক্যালি একটা কপি বানাইতে পারি এবং এমন একটা কপি বানাইতে পারি যে কপিতে আপনার যে পাওয়ারটা সাপ্লাই দিতে হবে ওই পাওয়ারটা আর কি অন্য জায়গা থেকে আসবে। তো এইভাবে মানে খুবই ইজিলি ভোল্টেজ বাফারের একটা অ্যাপ্লিকেশন দেখা দিতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম মানে যেমন এই অ্যানালিসিসটা করতে আমার কতক্ষণ লাগবে, হয়তো 20-25 মিনিট লাগবে মানে পুরোটা শেষ করতে। তো আমি একদম ওদের যেরকম মসফেট পড়াইতেছি সাথে সাথে হইলো ইয়াও পড়াই দিতে পারবো, মানে এই সেম কনফিগারেশন বিজেটিতে যেটা হয় সেই অ্যানালিসিসটা দেখা দিতে পারবো। ঠিক আছে, এইটাই এবং এরকম আরও অনেক সার্কিট ব্লক, যেমন এইটা একটা সার্কিট ব্লক। ঠিক আছে, দিস ইজ এ সার্কিট কনফিগারেশন, ভোল্টেজ বাফার কনফিগারেশন। আগের সার্কিটটা একটা কনফিগারেশন ছিল যে অ্যাম্পলিফায়ার কনফিগারেশন ছিল। এখন আমরা চাইলে দুইটা কনফিগারেশন জোড়া লাগাইতে পারি। ঠিক আছে, তো জোড়া লাগাইলে কি হবে? ওইটার অ্যানালাইসিস করতে পারি। তো এবং ওই অ্যানালাইসিসগুলো বেশ ইজিলি করতে পারি আর কি। এইটাই তো, ওদেরকে এরকম সার্কিট ব্লক করে শেখানো যায় এবং এটা দিয়ে আর কি অনেক কাজও করা যায়। যেমন আমি একটা পড়াইছিলাম যে রেকটিফিকেশনের পরে আমরা চাইলে একটা ভোল্টেজ বাফার ইউজ করতে পারি। যে ধরেন আমার এরকম একটা এসি সোর্স আছে, এই এসি সোর্সকে আপনি একটা রেকটিফিকেশন করছেন। ওকে, তো রেকটিফিকেশন করছেন, এটার ভিতরে জেনারেটর দিছেন, রিপল আছে, তো রিপল জেনারেটর দিছেন। তো তারপর আপনি চাইলে এটাকে এক্সট্রা একটা ভোল্টেজ বাফারের মধ্যে দিয়ে পাঠাতে পারেন। আমি এখানে একটা মসফেট ব্লক অ্যাড করে দিলাম। ফাইনাল লোড রেজিস্টরে যাওয়ার আগেই মসফেট ব্লকের মধ্যে দিয়ে যাবে, আর পাওয়ার সাপ্লাইটা হয়তো এই জায়গা থেকে আমি নিতে পারি। ঠিক আছে, তো তখন ওরা সেটা একটা অ্যানালাইসিস করলো যে একদম আমরা এই পর্যন্ত যা পড়ে আছি যে রেকটিফায়ারের যে সার্কিট পড়ে আসছে ওটার পরে আমি আরেকটা ব্লক অ্যাড করে দিলাম। তো ওই ব্লকের কি কেমনে কাজ করবে, কি সুবিধা অসুবিধা, এটা ওরা খুব ইজিলি দেখে ফেলতে পারে। তো বেসিক্যালি তো যদি একটু সামারাইজ করি যে আচ্ছা, এই অ্যানালাইসিস যখন করে ফেললো ওরা, তখন ওরা একদম ক্লিয়ারলি বুঝে যাবে যে আচ্ছা, যে তাইলে মসফেট কখন কোন মোডে কাজ করে, কোন কনফিগারেশনে কোন মোডে কাজ করে, যে মসফেটের অ্যাক্রসে ভোল্টেজ 0-র চেয়ে কম হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না, মানে সর্বোচ্চ 0 পর্যন্ত আসতে পারবে। তাহলে মসফেট বা কোনো ট্রানজিস্টর সর্বোচ্চ শর্ট সার্কিট হইতে পারবে। তারপরে যখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে তখন এটা একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে। তারপরে কোন কনফিগারেশনের কি মাঝে যে আমার ওই যে কমন সোর্স অ্যাম্পলিফায়ারে এই কেমনে করতেছে, ভোল্টেজ বাফার কনফিগারেশনে কেমনে কি করতেছে। তারপরে যখন আমরা এই মোড ইনটিউশনগুলো ওদের যখন গ্রো করায় ফেলছি যে এই কনফিগারেশনটা এমনে কাজ করে, দেন উই গো ইনটু আওয়ার রিয়েল ট্রানজিস্টরস। আচ্ছা, তারপরে আমরা ওদেরকে বললাম যে আচ্ছা, আমার যখন একটা বিজেটি থাকে, রিয়েল লাইফে যখন বিজেটি বানাই তখন বিজেটিটা এক্স্যাক্টলি শর্ট সার্কিট হয় না। ওকে, বিজেটিটা হইলো আমার 0.2 ভোল্ট পর্যন্ত আসে। ওকে, এক্স্যাক্টলি শর্ট সার্কিট হয় না। তো আমার আইডিয়াল ট্রানজিস্টরের আমি আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম এরকম। তো রিয়েল ট্রানজিস্টরের আইভি ক্যারেক্টারিস্টিক্স হইল এইরকম হয়, এখানে একটা ভোল্টেজ ড্রপের মতো থাকে।
ওকে, সেইটা তারপরে ওদের ইন্ট্রোডিউস করা যায়। এটা ওদের কাছে তখন একটা ন্যাচারাল প্রোগ্রেশনের মতোই মনে হয়। আচ্ছা, আইডিয়াল ডায়োডে যেরকম আমরা আইডিয়াল ডায়োডে ধরে নিচ্ছিলাম এক্স্যাক্টলি শর্ট সার্কিট হয়, তারপর রিয়েল ডায়োডে ধরছি যে 0.7 ভোল্টের একটা ভোল্টেজ থাকে, সেম কাহিনী বিজেটির ক্ষেত্রেও ঘটতেছে। ওকে, তারপরে এবং মসফেটের ক্ষেত্রে তারপরে আমরা যাই যে আচ্ছা মসফেট ইকুয়েশনটা তারপরে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, যে মসফেট যখন কারেন্ট সোর্স হিসাবে কাজ করে তখন ওইটার আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকম থাকে। যখন ওই যে শর্ট সার্কিট, তখন তো এক্স্যাক্টলি শর্ট সার্কিট হয় না, তখন আমরা ট্রায়াড রিজন বলি। তো ট্রায়াড রিজনে এরকম একটা ইকুয়েশন থাকে, তখন আমরা ন্যাচারালি প্রোগ্রেশনটা করতে পারি। তো তখন যদিও অনেক কমপ্লিকেসি অ্যাড হয়, কিন্তু ওদের অ্যাটলিস্ট ওই ডাইরেকশনটা মাথার মধ্যে থাকে যে আচ্ছা এই জায়গা থেকে এই জায়গায় যাইতেছি। ওকে, এবং এইটা ইন জেনারেল শুধু পড়ানোর জন্য না, আমার কাছে মনে হয়েছে যে আমাদের নিজেদেরও সার্কিটের বিহেভিয়ার বোঝার ক্ষেত্রে অনেক হেল্প করে। যে আমরা যখন একটা কমপ্লিকেটেড সার্কিট দেখব, ধরলাম একাধিক মসফেট বিজেটি কানেক্ট করা আছে, তো আমরা মেন্টালি এই আইডিয়াল মডেলটা ইউজ করে ওই সার্কিটের কিছু অ্যানালাইসিস মাথায় করে ফেলতে পারি। তো করে ফেললে হয়তো ডাইরেক্টলি বুঝে যাবো যে আচ্ছা এখানে এই মসফেটটা হলো শর্ট সার্কিট মোডে চলে গেছে, এই বিজেটিটা হয়তো অ্যাক্টিভ মোডে আছে, এটসেট্রা এটসেট্রা। তো এগুলা খুব ন্যাচারালি আসে। এবং এটার হইল যে যেহেতু অ্যানালাইসিস টেকনিকগুলো অনেক সহজ হয়ে যায়, আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন বেস সার্কিট ওদের দেখাতে পারি। যেমন আমরা হয়তো কমন গেট অ্যাম্প্লিফায়ার, যেটা অর্থাৎ সিজি অ্যাম্প্লিফায়ার, কমন গেট অ্যাম্প্লিফায়ারটার অ্যানালাইসিস ওদের দেখাতে পারি। যে কমন গেট অ্যাম্প্লিফায়ারের কনফিগারেশন হলে এমন, যে সিগন্যাল সোর্সটা ইয়াতে কানেক্ট করা হয়, ড্রেনে কানেক্ট করা হয়, আর আউটপুট নেওয়া হয় সোর্স থেকে। তো এইটা কি, তো এই সার্কিটে একটা কারেন্ট বাফারের মতো কাজ করে। কেন কারেন্ট বাফারের মতো কাজ করে, এটা আর কি খুব সিম্পলি কিছু অ্যানালাইসিস করলেই বোঝা যায়। যেই জিনিসটা হয়তো আমাদের নন লিনিয়ার বিহেভিয়ার থেকে উদ্ধার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত, কিন্তু এটা এই সিম্পল মডেল থেকে বের করা খুবই ইজি হয়ে যায়। যে সিজি অ্যাম্প্লিফায়ার একটা কারেন্ট বাফারের মতো কাজ করে। তারপর আমরা হয়তো ওদেরকে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারও পড়াইতে পারি, যে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার পড়াইতে পারি, কারেন্ট মিরর পড়াইতে পারি, এরকম মানে উই হ্যাভ অপশনস। মানে যদিও এতদূর পর্যন্ত হয়তো যাওয়া হবে না, মানে দ্যাট উইল বি ভেরি অ্যাম্বিশিয়াস আমরা যদি কারেন্ট মিরর বা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার পড়াইতে চাই। কিন্তু আরও বেশ খানিকটা অ্যাপ্লিকেশন ফোকাসড আমরা কিছু জিনিসপত্র ওদের শিখাতে পারি, যেটা জানলে ওদের হয়তো দে উইল ফিল মোটিভেটেড বা ইন্টারেস্টেড অ্যাটলিস্ট, যে আচ্ছা ইন্টারেস্টিং, যে এটা কাইন্ড অফ একটা লেগো ব্লকের মতো এখন ওদের কাছে আছে, যে এটা ওরা জোড়াতানি লাগায় অনেক কিছু করতে পারবে। তারপর এটার তো তাইলে অ্যাট দ্য এন্ড অফ দিস কোর্স দে হ্যাভ লার্ন সেভারাল মডিউলস, রাইট? তার একটা রেকটিফায়ার মডিউল শিখছে, তারপরে তার একটা ভোল্টেজ রেগুলেশন মডিউল শিখছে, তারপর ওরা হয়তো ক্লিপার ক্ল্যাম্পার, এখন সেখানে হয় না কিনা যাই না, ক্লিপার ক্ল্যাম্পার হয়তো শিখছে। তারপর ট্রানজিস্টরে আসার পরে ওরা হয়তো এই ভোল্টেজ বাফার কনফিগারেশন, অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন, কারেন্ট বাফার কনফিগারেশন, এরকম 3টা কনফিগারেশন শিখছে, হয়তো কারেন্ট মিরর শিখছে, এবং হয়তো কিছু সুইচিং সার্কিটও দেখছে। তো তারপরে এই যে বিভিন্ন মডিউল আছে, এই মডিউলগুলোকে আমরা জোড়া লাগায় করতে পারি। যে যেমন আমরা একটা রেকটিফায়ার বানাইলাম, রেকটিফায়ার আউটপুটকে ভোল্টেজ রেগুলেটরে পাঠাইলাম, ভোল্টেজ রেগুলেটরের আউটপুটকে ভোল্টেজ বাফারে পাঠাইলাম, তাহলে এইটার আউটপুট কী হবে, ঠিক আছে? তারপরে অথবা একটা ভোল্টেজ রেগুলেটর আউটপুটকে, অথবা একটা ক্লিপার ক্ল্যাম্পার আউটপুটকে একটা কারেন্ট বাফারের মধ্যে পাঠাইলাম, তাহলে সেটা কী হবে? তো সেই অ্যানালাইসিসগুলো ওরা হয়তো এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যানালাইসিস করা দেখতে পারে, এবং আই ডোন্ট নো, দ্যাট মাইট সিম ফ্যাসিনেটিং, ঠিক আছে? তো আমার কাছে অ্যাটলিস্ট ফ্যাসিনেটিং লাগছিল যে আমি যখন ইজিলি বুঝতে পারতেছিলাম যে আচ্ছা সার্কিটগুলো কী কাজ করতেছে বিকজ অফ দিস সিম্পলিফাইড মডেল, তখন এটা আর কি অনেক হেল্প করছিল। ওকে, এইটাই লেকচার। ইফ ইউ আর ইন্টারেস্টেড যে এই অ্যাপ্রোচটা একটা ইন্টারেস্টিং এবং পসিবলি মোর বেনিফিশিয়াল অ্যাপ্রোচ হইতে পারে স্টুডেন্টদেরকে ট্রানজিস্টর পড়ানোর জন্য, তাইলে হ্যাঁ, উই ক্যান ডিসকাস লেটার। থ্যাংক ইউ।